ইস্যুগুলা যদিও ওভারল্যাপ, তারপরে আমরা ইস্যুগুলাকে আলাদা করার চেষ্টা করছি। রোলটাকে ডিফাইন করাই যাবে এমন না, বাট সেটাকে ডিফাইন করার চেষ্টা করছি আমরা। সো প্রথমে যদি খুব গ্লোবাল ইস্যুস বা ফ্রেমওয়ার্ক নিয়ে আমরা দেখি, সো ক্লাইমেটিক ইস্যু যদি নাও আসে, এজ এ নলেজ এক্সারসাইজ, ক্লাইমেটিক ইস্যু তো আসবে, বাট এজ এ নলেজ এক্সারসাইজ দিস দ্য ইস্যু ইজ ইউএনএসডিজি, পাশাপাশি আছে ইকোনমিক থিওরিজ। সো ইকোনমিক থিওরির মধ্যে দেয়ার আর ডেভেলপমেন্ট ইকোনমিক থিওরি ইজ নট এনাফ। এই কারণে ইকোনমিক্সের বাইরে ডেভেলপমেন্ট স্টাডিজ একটা ডিসিপ্লিন তৈরি হয়েছে। আপনারা কেউ কি ডেভেলপমেন্ট স্টাডি থেকে এখানে জয়েন করেছেন? ডেভেলপমেন্ট স্টাডিতে পড়াশোনা করার পরে বা পড়ছেন? জি জি, আমি 2010-এ গ্রাজুয়েট করছি নর্থ সাউথ থেকে। Okay, North South Taken. Thank you. Can you just say for everyone why development study is required beyond this development economics? Development economics নামে ইকোনমিক্সের অত্যন্ত শক্তিশালী একটা ব্রাঞ্চ থাকা সত্ত্বেও ডেভেলপমেন্ট স্টাডিজ নামে আরেকটা ডিসিপ্লিন কেন ওপেন করতে হলো? এনি আইডিয়া অন ইট? ইজ নট ইকোনমিক্স ইজ এনাফ? And studies not only talks about the economic parts of it, but also economic analysis করার জন্য যে ব্যাকগ্রাউন্ড লাগে, সোশ্যাল অ্যাসপেক্টটা লাগে, তারপর কম্প্রিহেন্সিভ ইন্টিগ্রেটেড যেসব সাবজেক্টের সাথে রিলেটেড, যেমন এখানে রিসার্চ মেথোডোলজি, তারপরে অর্গানাইজেশনাল ম্যানেজমেন্ট, সাস্টেনেবল ডেভেলপমেন্ট অথবা ডেভেলপমেন্ট ইকোনমিক্স, এবং আহ, এই যে ডেভেলপমেন্ট স্টাডিজ এর মধ্যে রিকোয়ার্ড এবং সাবজেক্ট হচ্ছে রিসার্চ, স্টাডি, ম্যানেজমেন্ট, অ্যানালাইসিস, ইমপ্লিমেন্টেশন। সো এইটার পুরোটা স্টাডি করার জন্য এখানে কিছু কোর্স ইনক্লুড করা হয়, যেগুলা আসলে আহ, একটা কম্প্রিহেন্সিভনেসটা বাড়ায় এই ডিসিপ্লিনটার। থ্যাংক ইউ, ভেরি নাইস অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট আনসার। ইনফ্যাক্ট যখন নলেজ ডিসিপ্লিন অর্থাৎ প্রফেসররা যখন বুঝতে পেরেছেন ইকোনমিক্স ইজ নট এনাফ টু ফিড দ্য একাডেমিক্স ফর ডেভেলপমেন্ট, উন্নয়নের জন্য আসলে অর্থনৈতিক আলোচনা এককভাবে যথেষ্ট নয়। সেখানে সোসিওলজি থেকে শুরু করে মেনি আদার্স ডিসিপ্লিন, ইভেন দ্য ইনফ্রাস্ট্রাকচার প্ল্যানিং, সিভিল ইঞ্জিনিয়ারিং সহ আরো অনেক ইস্যুস। যদিও বাংলাদেশে development studies more emphasize on the social issues but not the infrastructure. Still, then some of the universities they are looking into more cross-disciplinary issues. সো এটা যখন আসলে একাডেমিক্স বুঝতে পেরেছে যে শুধু ইকোনমিক্স পড়ে বা ইকোনমিক থিওরি, ইকোনমিক এক্সারসাইজের মাধ্যমে ডেভেলপমেন্টকে বোঝা সম্ভব না, অর্থাৎ ইকোনমিক ডেভেলপমেন্ট একমাত্র ডেভেলপমেন্ট না। সো ইট ওয়াজ এ very thrashing need that time to come up with these types of cross-disciplinary subject like development studies. সো ইকোনমিক থিওরির পাশাপাশি এখানে হয়তো আরো বেশ কিছু গ্লোবাল ফ্রেমওয়ার্কে ইস্যু আসতে পারতো। স্টিল দেন ইকোনমিক থিওরিজ আর ডমিনেন্ট, বাট within the UNSDG frameworks other issues are already addressed. Whether this is full complete or not সেটা নিয়ে হয়তো আমরা ফার্দার ডিসকাস করতে পারি। ন্যাশনাল ইস্যুতে আসলে হোয়াট আর দ্য থিংস আর কামিং ফর sustainability as well as sustainable development and sustainability management? One issue is mainstreaming. So whether SDG or sustainability issues, it will just kept as a bystander, or it will be just considered only for reporting, or only for as a showcasing, or it has to be mainstream. This is a question. If it is decided to mainstream, then coordination is a huge challenge, and there is a requirement of the mapping. That is, it is better to say responsibility mapping. So who will do what, and come up with this whole society approach. And other issues also, we need Bangla version. If SDG is for all, then we should not put everyone
in a challenge to learn English or ইংরেজি শিখে এসডিজি অথবা সাস্টেনেবিলিটি ম্যানেজমেন্টে কাজ করতে হবে, এই ধরনের চ্যালেঞ্জে যদি না ফেলতে হয় তাহলে সেটার বাংলা ভার্সন তৈরি করা দরকার, ডেটা গ্যাপ অ্যানালাইসিস করা দরকার ফ্রম দ্য ন্যাশনাল লেভেল, and definitely there is a in the government sector, even in the private sector, there should be a annual planning, there should be a tracker, there should be a financing strategy কিভাবে এসডিজি and sustainability কাজ করবে. So government has taken many initiative. আমরা এখানে যা বলছি এরকম হিজিবিজি করে দেখানোর কারণটা হচ্ছে পারপাসিভলি যে এই সবগুলাই একটা আরেকটার সাথে অনেক বেশি ওভারল্যাপড, ইন্টার রিলেটেড। সো এই ইস্যুগুলাকে নিয়ে খুব বেশি আলাদা আলাদাভাবে কাজ করে সফল হওয়া যাবে না। দ্যাটস ওয়াই এই ক্রিসক্রস নেচারটাকে বোঝানোর জন্যই আমরা এটাকে এইরকম একটা ভিজুয়াল দিয়ে দেখানোর চেষ্টা করেছি। Government has taken an initiative for localization that is known as 39+1, 40 priority index. It has an implementation review process. There is a voluntary national review process that is not mandatory, voluntary, but Bangladesh is one of the country. They are in the forefront for going for voluntary national review. Governmental sector, there are 3-layer committees, and monitoring and progress reporting is going on. So these issues or these initiatives are taken for at the national level for localization of the SDGs, we should say. Now, if we come into the next layer, that is the organizational or corporate level. So we come up with more frequently, we come up with these two ideas. One is sustainability framework, more frequently known as ESG, and the reporting standard. So these are the issues, in fact, more or less more frequently discussed when we come to talk about SDG or sustainability management. If we like to just divide this concept, I'm just saying again and again, all those things are very much overlap. আমরা বেশি ব্যক্তিগত পর্যায়ে বেশি এসি ব্যবহার করব, সেটার একটা ইম্প্যাক্ট গ্লোবাল ক্লাইমেটের উপর পড়বে, অথবা ইউক্রেনে যুদ্ধ হবে, সেটার একটা ইম্প্যাক্ট সেটা আমাদের ওয়েদারের উপর পড়বে, ইটস মে হ্যাপেন। সো এই overlapped nature of this discussion actually make it more complicated. Still then, আপনাদের বোঝার সুবিধার্থে আমরা at the left side of the screen সাস্টেনেবিলিটি ম্যানেজমেন্ট এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট এই দুইটাকে আমরা কিছুটা ভিন্নভাবে দেখানোর চেষ্টা করেছি বা পৃথকীকরণের চেষ্টা করেছি, কিন্তু এটা কখনোই পৃথক হওয়ার মতো না, কারণ ডেফিনেটলি these are overlap, these are crisscrossed and have more very complicated influence on each other. Still then, এই কোর্সটা যেহেতু সাস্টেনেবিলিটি ম্যানেজমেন্টের, সো এই কোর্সের বা সাস্টেনেবিলিটি ম্যানেজমেন্টের স্কোপটাকে বোঝার জন্য আমরা ঠিক এইভাবে একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এট দ্য লোয়ার লেভেল, দ্য গ্রিন প্যানেল, দ্যাট ইজ the general scope for sustainability management. Beyond that, when we discuss on sustainability issues that are more related with sustainable development. So our course is more concentrated on this dotted red circle. There are many other issues, but Bangladesh context এ আসলে যে ইস্যুগুলা নিয়ে বেশি আলোচনা হয় সেগুলাকে আমরা প্রাধান্য দিয়ে এইখানে নিয়ে আসার চেষ্টা করেছি। সো এই ডিসকাশনের মধ্যে ইকোনমিক থিওরিটা একদমই আমরা কোর্স থেকে বাদ রেখেছি। গ্লোবাল ফ্রেমওয়ার্কের মধ্যে আমরা ইউএনএসডিজি নিয়ে ডিসকাস করব। লোকালাইজেশনটা আমরা কিছুটা সময়, অন্তত 20-25 মিনিটের মধ্যে হোয়াট আর দ্য গভর্নমেন্ট ইনিশিয়েটিভ সেটা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব, সো দ্যাট ইন ফিউচার when you will work on sustainability management
ইউ ক্যান রিলেট উইথ গভর্নমেন্ট ইনিশিয়েটিভ, বা গভর্নমেন্টের ক্ষেত্রে কোথায় কি ধরনের স্কোপ আছে, কি রেস্ট্রিকশন আছে, সেই ইস্যুগুলাকে নিয়ে যাতে আপনারা আপনাদের ডিসিশন প্রসেসিং এ ফেসিলিটেট হতে পারেন। এই কারণে আমরা হোয়াট ইজ হোয়াট, নট ইন ভেরি ডিটেল, বাট এই ন্যাশনাল লেভেলের ইস্যু, লোকালাইজেশনের ইস্যুগুলো আজকে আমরা কিছুটা ডিসকাস করব। বাট যেটা আমরা একদম স্কিপ করে যাচ্ছি বা এই কোর্সে আমরা কোনোভাবেই রাখি নাই, সেটা হচ্ছে ইকোনমিক থিওরি। Let me share the first one. So first few issues I may skip, even go faster. আমরা এটা জানি যে আপনাদের যে প্রোফাইল এবং আপনাদের যে ইন্টারেস্ট, সেখান থেকে আমরা জেনেছি যে মোস্ট অফ ইউ আর কম্পারেটিভলি অ্যাডভান্স গ্রুপ ফর লার্নিং। আমাদের অন্যান্য ট্রেনিং এর তুলনায় আপনারা অ্যাডভান্স। সো মেনি অফ দ্য থিংস আই এম স্কিপিং। বাংলাদেশের ডেভেলপমেন্ট সারপ্রাইজ, সেই সারপ্রাইজের ডেটা আই এম নট গোয়িং থ্রু। আপনাদেরকে যেহেতু আমি এই প্রেজেন্টেশনটা দিয়ে দিব, ইউ ক্যান ফাইন্ড ইট আউট যে জিডিপি আপনার 72 বিলিয়ন থেকে 19 সালে এটা 302 বিলিয়নে আসছে। আজকের অর্থাৎ 2023-তে, 2023-24-এ হয়তো এটা 5 টাইমস ইটস মেবি ইন লাস্ট 15-20 ইয়ার্স। পার ক্যাপিটা ইনকামের গ্রোথ, এক্সপোর্ট গ্রোথ, অ্যানুয়াল বাজেটের গ্রোথ, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামের গ্রোথ। সো জাস্ট আমরা যদি ডান দিকে দেখি, not getting into the numbers, but into the growth, 4.2, 3.5, 3.8, 5.9, even যেটা আমাদের অনেক ইনফ্রাস্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি, সেটা 7 টাইমস ইনক্রিজ করেছে। Others indicators, especially, so first indicators are all economic indicator. Social indicator যদি আমরা দেখি, life expectancy at birth, poverty rates, under 5 mortality, adult literacy, rice production. So এই প্রত্যেকটা ক্ষেত্রেই we see there is a growth 7.6%, 45%, then 20%, 37%, এবং বিভিন্ন সংস্থা, আন্তর্জাতিক সংস্থা, তারা যে বাংলাদেশ সম্পর্কে খুব হাইলি প্রাইসড করেছে, সেই অনেকগুলা কমেন্ট, এবং আমরা জানি যে বাংলাদেশ এলডিসি থেকে গ্রাজুয়েট হচ্ছে, পরীক্ষা দিয়ে ফেলেছে, বাট এখনো সার্টিফিকেটটা পায় নাই। আমরা আশা করছি 26 সালের মধ্যে আমরা সার্টিফিকেটটা পেয়ে যাব, দ্যাট উই আর এ ডেভেলপিং নেশন। সেটার অনেক ধরনের চ্যালেঞ্জ, সেই ইস্যুগুলা উইল ডিসকাস লেটার। এমডিজিতে আমরা ভালো করেছি, এইভাবেই আমরা জানি। সো আসলে এমডিজির যেই গোলগুলা ছিল, সেখানে কোথায় কোথায় আমরা কেমন করেছি তার একটা সামারি এখানে। যেগুলা গ্রিন আছে, সো উই হ্যাভ ফুলফিল দ্য টার্গেট। টার্গেট, সরি, গ্রিন হচ্ছে অন ট্র্যাক, ব্লু হচ্ছে টার্গেট ইজ মেট, বাট অরেঞ্জ ইজ it required more attention, এবং only one red, that is forest coverage. সেই ফরেস্ট কাভারেজ আর ডেভেলপ করা যাবে কিনা জানি না, বাট জেন্ডার, টার্সিয়ারি এডুকেশনে জেন্ডার ইকুয়ালিটি, ম্যাটারনাল মর্টালিটি, টিবি প্রিভিলেন্স, প্রোটেক্টেড এরিয়া এবং বেসিক স্যানিটেশন, এই জায়গাগুলোতে তখন পর্যন্ত, অর্থাৎ 2015 সাল পর্যন্ত আমরা অন ট্র্যাকেও ছিলাম না, টার্গেট গুলাকেও মিট করতে পারি নাই। বাট সিচুয়েশন ডেফিনেটলি চেঞ্জ, আমরা লেটলি উইল সি। এবং সেই এমডিজির অ্যাচিভমেন্ট, সেটা আমাদেরকে আসলে সেন্সিটাইজ করেছে। অর্থাৎ আজকে আমরা যে ডেভেলপমেন্ট, সাস্টেনেবিলিটি, এসডিজি, এগুলা নিয়ে অনেক বেশি কথা বলছি, এটার এক ধরনের সেন্সিটাইজেশন তৈরি হয়েছে যখন উই ওয়ার জাস্ট রিগার্ডেড or recognized as a MDG champion, one of the MDG champion.
সো সেইগুলাকে হয়তো দেখা যেতে পারে, বাট এট এ গ্ল্যান্স হোয়াট has happened that is nice up to 2015. So MDG MDG অ্যাওয়ার্ড 2010 এবং আরো অনেকগুলা রিকগনিশন, সাউথ অ্যাওয়ার্ড, ডিপ্লোমা অ্যাওয়ার্ড ফ্রম FAO, ইউনেস্কো, উইমেন ইন পার্লামেন্ট অ্যাওয়ার্ড, Planet 50-50 champion by UN Women. There are lot of achievements up to 2015 even beyond. এটার কারণ কি সেটা থেকে এই বিষয়ে মনির স্যার এবং পিএমও তারা যেই বিষয়গুলার ব্যাখ্যা করেন, দ্যাট ইজ স্ট্রং পলিটিক্যাল কমিটমেন্ট ছিল এমডিজি অ্যাচিভ করার ক্ষেত্রে, রিসোর্সকে চ্যানেলাইজ করা গেছে, ইনক্লুসিভ এবং প্রো পুয়ার ম্যাক্রো ইকোনমিক মেজার নেওয়া হয়েছে তখন, এবং জিডিপি গ্রোথটা সাস্টেইন করেছে। আসলে গত 20 বছর বা তারও বেশি সময় বাংলাদেশ জিডিপি গ্রোথ রেটে ইট ইজ ওয়ান অফ দ্য চ্যাম্পিয়ন, মানে কখনোই 15টা টপ কান্ট্রির বাইরে যায় নাই। ইট 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 রিমেইন উইদিন দ্য টপ 15। এটা আমাদের জন্য অনেক বড় একটা ব্লেসিং অর অ্যাচিভমেন্ট। দেন স্ট্রাকচারাল চেঞ্জ অফ ইকোনমি, সেইখানে গভর্নমেন্ট সাকসেসফুলি কাজ করতে পেরেছে, লেবার ইনকাম ইনক্রিজ করেছে, ডিপেন্ডেন্সি রেশিও সেটা রিডিউস হয়েছে, লাইফ এক্সপেন্সেন্সি সেটা বেড়েছে, পপুলেশন গ্রোথ এটা একটু স্লো ডাউন হয়েছে বা কমেছে, ফিমেল লেবার ফোর্স পার্টিসিপেশন বেড়েছে, এক্সপোর্ট গ্রোথ অনেক বেড়েছে, মাইগ্রেন্ট ওয়ার্কারদের কাছ থেকে অনেক রেমিটেন্স আসছে, এবং জিও এনজিও কোলাবোরেশনের মধ্যে একটা চেঞ্জ আসছে। একটা সময় পর্যন্ত আমিও যখন 2002-তে এনজিওতে জব করেছি, তখন একটা প্রবণতা ছিল যে এনজিও উইল বি অল্টারনেটিভ টু দ্য গভর্নমেন্ট, বা যেখানে আসলে সরকার সফল হবে না সেখানে এনজিও কাজ করবে, বা সরকার যে গ্রাসরুট পর্যন্ত পৌঁছাতে পারবে না সেখানে এনজিও কাজ করবে। বাট নাও ডেজ এটা গ্লোবালি, যেহেতু গভর্নমেন্ট হ্যাজ বিকাম দ্য ভেরি সেন্টার পয়েন্ট অফ ইকোনমিক ডেভেলপমেন্ট, বা আগের তুলনায় গভর্নমেন্টরা অনেক বেশি ডোনেশন রিসিভের ক্ষেত্রে অনেক বেশি সেন্সিটিভ হয়েছে বলা যায়, এবং এখানে কোলাবোরেটিভ এফোর্ট গুলা অনেক বেড়েছে। এটা এক ধরনের বড় চেঞ্জ, এটলিস্ট ইন দ্য ডেভেলপমেন্ট পার্সপেক্টিভ। আইসিটিতে একটা মাল্টি ডাইমেনশনাল ইউজ বাংলাদেশে অবজার্ভ হচ্ছে, কানেক্টিভিটি অনেক ইমপ্রুভ করেছে, এবং সোশ্যাল সেফটি নেটে গভর্নমেন্ট অনেক প্রোগ্রাম নিয়েছে। বাট দেয়ার ওয়ার সাম আনফিনিশড টাস্ক, যেগুলো আসলে করা যায় নাই। ইয়ুথ আনএমপ্লয়মেন্ট সেটা কমিয়ে আনা যায় নাই, আপনার ওয়েস্টিং কমানো যায় নাই, ইনকাম ইনইকুয়ালিটি কমানো যায় নাই, সেফ ওয়াটারের অ্যাক্সেস এনশিওর করা যায় নাই, কোয়ালিটি এডুকেশন সেটা নিয়ে হয়তো আমরা ডিসকাস করার সুযোগ কম, বাট এটা অনেক বড় একটা ইস্যু নাও ডেজ, স্পেশালি যাদের আমরা প্যারেন্টস, যাদের বাচ্চারা এখন হাই স্কুলে পড়ছে, প্রাইমারি স্কুলে পড়ছে, উই আর জাস্ট ফিলিং দ্য হিট। প্রাইমারি এডুকেশন কমপ্লিশন রেট এটা এখনো আমরা পিছিয়ে আছি। স্যানিটেশনের ইমপ্রুভমেন্ট, পাবলিক রিসোর্স অর্থাৎ ডোমেস্টিক রিসোর্সের ক্ষেত্রে পার্সেন্টেজটা ইউজ পার্সেন্টেজ এখনো কম। এমডিজি এবং এসডিজির মধ্যে আসলে কি কি ধরনের ডিফারেন্সেস আদার্স, এটা নিয়ে আমরা অনেক বেশি ডিটেল ডিসকাস করছি না, বিকজ এসডিজির ইমপ্লিমেন্টেশনে আমরা এমন একটা পর্যায়ে চলে আসছি, অনলি উই হ্যাভ 6 more ইয়ার। সো এই ডিসকাশনগুলা মানে মোটামুটি একটু পুরাতন ডিসকাশন বলা যাবে। উই আর জাস্ট কিপিং ইট হিয়ার এজ এ কম্পারিজন। যদি আপনাদের এইখানে কোনো বিষয়ে ডিসকাশন প্রয়োজন হয়, ইউ ক্যান আস্ক মি ইন মাই লেটার সেশন। শুধু একটা ইস্যুকে নিয়ে আমরা বলবো, যেটা হচ্ছে হোল গভর্নমেন্ট অ্যাপ্রোচ থেকে হোল সোসাইটি অ্যাপ্রোচের যে ট্রান্সফরমেশন, অর্থাৎ গভর্নমেন্ট অন্য সবাইকে নিয়ে কাজ করবে, এই যে স্পিরিটটা এসডিজি দেওয়ার চেষ্টা করছে, দিস ইজ ডেফিনেটলি এ ভেরি ইন্টারেস্টিং থিং। সেটা কতটুকু ইমপ্লিমেন্ট হয়েছে, দ্যাট ক্যান বি কোয়েশ্চেন। সাস্টেনেবল ডেভেলপমেন্টের আইডিয়াটা সেটা কিভাবে
আস্তে আস্তে ফর্মালাইজ হলো, এখন তো বলতে হবে যে দিস ইজ ডেফিনেটলি ফর্মালাইজড। সো দিস হিস্ট্রি অলমোস্ট উই নো। সো আওয়ার কমন ফিউচার এবং ব্রান্টল্যান্ড কমিশনের যে কাজ 1987 সাল থেকে শুরু হয়েছে, সেটা গ্রাজুয়ালি 1915 সালে সম্ভবত সেপ্টেম্বর মাসে ইউএন রেজুলেশনের মাধ্যমে সেটা ফর্মালাইজ হয়েছে, এবং 16 সাল থেকে 30 সাল এই সময়ের মধ্যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল অ্যাচিভমেন্টের জন্য 192টা দেশ তারা কমিটেড। এবং এর আগ পর্যন্ত খুব ইম্পর্টেন্ট ইস্যু যেটা, যে এর আগ পর্যন্ত ডেভেলপমেন্ট ওয়াজ এ ইস্যু ফর আন্ডার ডেভেলপ কান্ট্রি, বাট দিস ফ্রেমওয়ার্ক actually uh, recognize the development requirement of the developed country also. অর্থাৎ একটা গ্লোবাল ডেভেলপমেন্টের জন্য বা সাস্টেইনেবল ডেভেলপমেন্টের জন্য অলরেডি অ্যাডভান্সড ইকোনমি, তাদেরও যে আসলে বিহেভিয়ার চেঞ্জ করতে হবে, কার্বন এমিশন কমিয়ে আনতে হবে, বা তাদের যে একটা ডেভেলপমেন্ট রোল আছে, নট অনলি জাস্ট গিভিং ডোনেশন, বিয়ন্ড দ্যাট, সেইটাকে আসলে এই ফ্রেমওয়ার্ক বা এই এসডিজি সেটা রিকগনিশনে নিয়ে আসছে। এটা খুব ইম্পর্টেন্ট ইস্যু। মোর অফ দ্যাট, এসডিজির আগ পর্যন্ত এই অ্যালাইনমেন্টটা, অর্থাৎ ইকোনমিক, সোশ্যাল এবং এনভায়রনমেন্টাল, এদের মধ্যে যে আসলে একটা ইন্টারডিপেন্ডেন্ট রিলেশনশিপকে এমফাসাইজ করতে হবে, সেটাও যথাযথভাবে অ্যাড্রেসড হয় নাই। আই এম জাস্ট স্কিপিং দিস থিং, যে ক্রনোলজিক্যালি এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলটা কিভাবে 72, 74 সাল, 76, 77, 78-এ স্টকহোম ডিক্লারেশন থেকে ভ্যানকুভার ডিক্লারেশন হয়ে গ্রাজুয়ালি এটার অ্যাডভান্সমেন্ট হয়েছে। সো দিস হিস্টোরিক্যাল অর এটার সাথে রিলেটেড যে থিওরিটিক্যাল ডিসকাশনগুলো আছে, সেটার জন্য যারা ইন্টারেস্টেড থাকবেন তাদের জন্য উই ক্যান মেক অ্যান ডিফারেন্ট সেশন। বাট এটা সাস্টেনেবল ম্যানেজমেন্ট বুঝার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ না। বাট কেউ যদি সাস্টেনেবল ম্যানেজমেন্ট নিয়ে ভবিষ্যতে কোথাও ডিসকাস করতে যান, এই ক্রনোলজিটা জেনে রাখা ভালো, বা এই বিষয়টা স্টাডি করা, দ্যাট উড বি ফাইন। কারণ এইগুলা হচ্ছে মানে ইতিহাসের বিভিন্ন বাঁক, সেই টার্নিং পয়েন্ট গুলাতে নতুন কনসেপচুয়ালাইজেশন আসছে, নতুন ডিবেট আসছে, নতুন নেগোসিয়েশন হয়েছে। সো প্রত্যেকটা ইস্যু নিয়ে যত বেশি পড়া যাবে, তত আসলে এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট এবং সাস্টেনেবিলিটি ম্যানেজমেন্ট, দেয়ার ইজ এ হিউজ ডিপ্লোমেসি অ্যান্ড হিউজ ডিসকাশন, বা আজকেও যে ফ্রেমওয়ার্ক, সেটা নিয়েও আসলে রিথিঙ্ক করার সুযোগ আছে। সো দোজ থিংস উই শুড কিপ ইট সেপারেট, আদারওয়াইজ আমাদের যে ফোকাস অফ দিস ট্রেনিং সেটা একটু দূরে সরে যাবে। বাট আমি এই প্রেজেন্টেশনের শুরুতেই আপনাদেরকে জানিয়েছি যে আই এম জাস্ট ট্রাইং টু শো what the PMO want to show to the citizen about this SDG. So there are other things. Finally, এই 2016 সালে এসে ট্রান্সফর্মিং আওয়ার ওয়ার্ল্ড, এটা ইন্টারনেটে সার্চ করলেই পাওয়া যাবে, বাট আই উইল ট্রাই টু শেয়ার উইথ দ্য হোল বান্ডেল উইথ ইউ। সো এইখানে যে ইস্যুগুলো আছে এবং এটার যে প্রিয়াম্বেলটা আছে, সো যারাই এসডিজি বা সাস্টেনেবিলিটি ম্যানেজমেন্ট নিয়ে কাজ করবেন, আমার রিকোয়েস্ট থাকবে যে প্রিয়াম্বলটা একবার পড়বেন। এই কারণে যে আসলে গ্লোবালি অ্যাকসেপ্টেড একটা ডকুমেন্ট, তার যেই মূল স্পিরিট সেটা প্রিয়াম্বলে পাওয়া যাবে। দ্বিতীয়ত হচ্ছে টার্মিনোলজি, যেই এসডিজি টার্মিনোলজি গুলার সাথে আপনার যে পরিচিতি, যারা অলরেডি নট ভেরি মাচ অ্যাডভান্স লার্নার লাইক মিস্টার ইমরুল খান, তারা হয়তো এইখান থেকে টার্মিনোলজি গুলা শেখার আগ্রহ বা এটা শেখার শুরুটা হবে। আর যারা অলরেডি এটা পড়েছেন, প্রিয়াম্বল, ডিক্লারেশন, 17টা কি কি এসডিজি আছে, 169টা যে সাপোর্টিং টার্গেট আছে, এবং ভেরি ইন্টারেস্টিং থিংস দিস মিনস অফ ইমপ্লিমেন্টেশন বা এই ইন্ডিকেটর গুলাকে ডিফাইন করে ফেলা, দ্যাট ওয়াজ এ গ্রেট ওয়ার্ক। এটা ফুল ফ্লেজেড হোক, কমপ্লিট হোক না হোক, কি কি আসছে কি কি আসে নাই, পৃথিবীতে যারা এলজিবিটি মুভমেন্টে আছে তারা সাস্টেনেবল এই এসডিজি কে মানতেই চায় না, কারণ এখানে তাদেরকে অ্যাড্রেস করা হয় নাই। দোজ আর মেনি ইস্যুস। বা একদম ভেরি কোর ইসলামিস্ট গ্রুপ, তারা এটাকে হয়তো অ্যাকসেপ্ট করে নিবেন না, সেটা নিয়েও ডিসকাশন হতে পারে। সো স্টিল দেন, হোয়াট ইজ
দ্য লেভেল অফ ডেভেলপমেন্ট এটা যতদূর পর্যন্ত হয়েছে এজ এ প্র্যাকটিশনার অথবা এজ এ একাডেমিক এক্সারসাইজ আমাদেরকে সেটা জানতে হবে। এসডিজির ভেরি স্পেশাল ফিচারগুলোর মধ্যে এথিক্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে যেগুলা বলা হয়েছে রাইট টু ডেভেলপ ফর এভরি কান্ট্রি, প্রত্যেক কান্ট্রির উন্নয়ন সেটা হচ্ছে তাদের অধিকার। সো যে কলোনিয়াল যে রিজিম অফ দ্য নলেজ, অর্থাৎ কলোনিয়াল রিজিম, সেটা আমাদেরকে ভাবতে বাধ্য করে বা আমাদেরকে বিশ্বাস করতে বাধ্য বাধ্য করে যে ইউরোপ ছাড়া পৃথিবীর সমস্ত অংশই ছিল অসভ্য। ইউরোপিয়ানরা কলোনাইজেশনের মাধ্যমে সভ্যতাকে এনে এস্টাবলিশ করেছে এবং আসলে উন্নয়ন সভ্যতা সমস্ত ধারণা সেটা ইউরোপ থেকে উদ্ভূত, গ্রিক থেকে শুরু, এবং সেই ধারণা নিয়েই আসলে ডেভেলপমেন্ট নিয়ে চিন্তা করতে হবে, সেই ট্র্যাকটাকে ফলো করেই ডেভেলপমেন্টকে চিন্তা করতে হবে। সেই দিক থেকে ইউরোপ বা নর্থ আমেরিকার ডমিনেন্সি থাকা সত্ত্বেও এসডিজি ইটস ওপেন আপ দ্য স্কোপ ফর থিঙ্কিং অল্টারনেটিভলি, থিঙ্কিং ফ্রম দ্য লোকাল পারভিউ, এবং সেখানে ল্যাটিন আমেরিকার ইকোনমিস্ট এবং ডেভেলপমেন্ট স্পেশালিস্ট বা ডেভেলপমেন্ট থিঙ্কার এজ ওয়েল এজ ইন্ডিয়ান, ব্রাজিলিয়ান, ইন্ডিয়ান, এবং এই দশকে এসডিজির অনেক পরে আসলে মানে এই দশকের একদম শেষের দিকে এসে আফ্রিকানরা যেভাবে আসলে এখন ডেভেলপমেন্টকে নিয়ে চিন্তা করছেন, সো দোজ থিংস আর ভেরি মাচ অ্যাপ্রিসিয়েটেবল। আমাদের আসলে তাদের থটস গুলাকে নিয়েও এক্সারসাইজ করা দরকার, চিন্তা করা দরকার। সো ইন্ডিয়ান, Latin American, especially Brazil, এবং few of the African countries, they are even uh, uh, going for litigation for getting their compensation in the colonial regime. সেটা কম্পেনসেশন করা যে উচিত সেটাও নেদারল্যান্ডের প্রিন্স ওর কিং তিনি সেটা স্বীকার করে নিয়েছেন। সো ক্যারিবিয়ান কান্ট্রিজ, আফ্রিকার কান্ট্রিজ, দে আর প্রিপেয়ারিং টু অ্যাকচুয়ালি ক্লেম দেয়ার কম্পেনসেশন। তাদের যে আন্ডার ডেভেলপমেন্ট, এক্সপ্লয়টেশনের কারণে যে আন্ডার ডেভেলপমেন্ট, তারা যে আন্ডার ডেভেলপ ছিল সেটাকে হয়তো কম্পেনসেট করা যাবে না, কিন্তু যেই পরিমাণ রিসোর্স ইউরোপ, আফ্রিকা অথবা ক্যারিবিয়ান কান্ট্রি থেকে নিয়ে গেছে সেটার কম্পেনসেশন পাওয়া যাক বা না যাক, দিস ইজ এ ডেভেলপমেন্ট থট, যে যেটার মাধ্যমে এই কম্পেনসেশনকে ভ্যালুয়েশন করে দে আর গোয়িং ফর এ লিটিগেশন, দে আর গোয়িং ফর ক্লেম। সো দিস ইজ সামথিং ভেরি নিউ ইন দ্য ডেভেলপমেন্ট কনসেপ্ট, এবং এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এবং এই রিলেটেড যে এক্সারসাইজ, এই রিলেটেড যে ডিসকাশন, একাডেমিক ডিবেট, সেইগুলো আসলে এই সুযোগটা তৈরি করেছে। এবং আই এম নট শিওর যে দ্য পিপুল হু অ্যাকচুয়ালি কেম আপ উইথ দিস আইডিয়া, স্পেশালি ইউনিভার্সিটি অফ কলম্বিয়া, এই এসডিজি তে তারা যখন এই রাইট টু ডেভেলপমেন্ট শব্দটা ব্যবহার করেছেন, এটার ইমপ্লিকেশন যে এই পর্যায়ে পর্যন্ত যাবে, অর্থাৎ ক্যারিবিয়ান কান্ট্রি, আফ্রিকার কান্ট্রি, অথবা ইভেন ইন্ডিয়ার ফিউ অফ দ্য ব্লকস, দে উইল স্টার্ট ক্লেমিং ফর দেয়ার এক্সপ্লয়টেশন। এটা তখন তারা এটা ফোর্সি করতে পেরেছেন কিনা, বাট এনিওয়ে, দিস ইজ এ ভেরি নাইস থিং টু লার্ন, right to development for every country. Human rights and social inclusion, then convergence of living standard across the countries, and shared responsibility and opportunities. So very much nice words যারা আমরা ডেভেলপমেন্ট এরিয়াতে প্র্যাকটিস করি অথবা ডিসকাস করি একাডেমিক্সে অথবা প্র্যাকটিসে, তাদের জন্য দিজ আর ভেরি মাচ নোন ওয়ার্ডস: হিউম্যান রাইটস, সোশ্যাল ইনক্লুশন, লিভিং স্ট্যান্ডার্ড, শেয়ার্ড রেসপন্সিবিলিটি, অপরচুনিটি। বাট দিস ইজ দ্য ইয়ার, এই গত এক বছরে অল দিস গুডস ওয়ার্ডস, দিস অ্যাকচুয়ালি ক্যাম ইনটু এ রিজাজমেন্ট। এটা নিয়ে আবার এক ধরনের বৈষয়িক পুনর্ভাবনা তৈরি হয়েছে বিকজ অফ দ্য ফিলিস্তিন ওয়ার। ফিলিস্তিন ওয়ার, দিস ইজ এ আই ওপেনিং ফর মেনি অফ দিস ডিসকাশন। কারণ হচ্ছে এই ডিসকাশন গুলা কি শুধুই ডিসকাশন, অথবা এগুলার আসলে কোনো ভ্যালু আছে কিনা সেটা নিয়ে আপনারা বিভিন্ন ব্লগস, যদিও সেটা বারবার ব্লক করে দেওয়া হচ্ছে, স্টিল দেন মেনি ইয়াং পিপুলস আর রাইটিং নাও। সো দিস ইজ নট এ কোয়েশ্চন অফ প্রো ফিলিস্তিনি অর প্রো ইসরায়েলি ইস্যুস, বাট অনেকগুলা নতুন ডিবেট যেটা আমরা আসলে এখন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি, খুব দ্রুতই সেটা একাডেমিক্সে আসবে। সেটা হচ্ছে আসলে হিউম্যান রাইটস বলতে পৃথিবীতে কোনো কিছু বিলং করে কিনা।
এই সোশ্যাল ইনক্লুশন বলতে আসলে কি বোঝায়। এবং এতদিন পর্যন্ত আসলে রিলিজিয়ন এবং সায়েন্সের এক ধরনের যেই এক্সক্লুসিভনেস নিয়ে কথা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে সবচেয়ে সায়েন্টিফিক সোসাইটি ডেফিনেটলি দ্য জিউস। সো whether they are religion driven or not, this is the question came in this level of human civilization. বাট এসডিজির এই ইস্যুগুলা যেটা করেছে যে প্রত্যেকটা কান্ট্রিকে, আপনারা এটাও ফিল করবেন যে থ্রু আফ্রিকা, দোজ হু ওয়ার কলোনাইজড, তারা এই গত 50 বছরে, গত 60-70 বছরে ইউনিভার্সিটি, তারা হচ্ছে ইউরোপ আমেরিকার ইউনিভার্সিটিতে পড়েছে, নিজেদের ইউনিভার্সিটি অনেক ডেভেলপ হয়েছে, এক ধরনের এক্সচেঞ্জে আসছে, ইন্টারনেট এবং ওয়েব সাইবার স্পেসের ব্লেসিং এর কারণে নলেজের ইন্টারাকশনটা অন্য যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি বেড়েছে। সো যেই আসলে ইউএন অথবা ইউরোপিয়ান নর্থ আমেরিকান বা সো কল ওয়েস্টার্ন প্যাটার্ন অফ নলেজ, সেটা আসলে অনেক বেশি চ্যালেঞ্জের মধ্যে। এবং সেই নলেজটা লার্ন করেই কিন্তু লোকাল নলেজ বা লোকাল কনটেক্সটটা থেকে পিপুল অর প্র্যাকটিশনার্স এন্ড একাডেমিশিয়ান দে আর নাও recalculating or repositioning themselves in the knowledge world. So, but these are really very appreciable words like right to development, human rights, social inclusion, living standard, shared responsibility, and opportunities. So, এটা একটা খুব ইন্টারেস্টিং মেসেজ আপনাদেরকে দেয়া। আই এম নট শিওর যে মানে এই মেসেজটা আপনারা জানেন কিনা। সেটা হচ্ছে যখন আসলে এই এসডিজি নেগোসিয়েশন হয়, বাংলাদেশ টুক এ ভেরি অ্যাক্টিভ পার্ট। Number one is poverty and inequality, gender equality, food security, nutrition, quality education and skill, employment opportunity and work rights, global partnership, human potential, then health and family planning, sustainable production and consumption, environmental sustainability and disaster management and good governance. So these are the 11 goals proposed by the Bangladesh. সো একটা বিষয় স্বীকার করতেই হবে, যেটা আমি ফিল করি, যে আসলে হাউ মেচিউরড ওয়াজ দ্য প্রপোজাল অফ বাংলাদেশ। আপনি দেখেন অন্যরা যে এগুলা প্রপোজ করে নাই তা নয়, দিজ আর নট ভেরি এক্সক্লুসিভ। অন্যরাও হয়তো সিমিলার থিংস প্রপোজ করেছে, পরে এটা একটা ফ্রেমওয়ার্কে আসছে, কিন্তু 17টা গোলের মধ্যে দেন 11টার অনেক বেশি মিল আছে। সো আমি আপনাদের কাছে 2 মিনিট জানতে চাই যে হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট বাংলাদেশ এই এসডিজি ফরমেশনে, বাংলাদেশ যে ইনপুট দিয়েছিল, প্রপোজ করেছিল, যে ম্যাচিউরড প্রপোজালটা বাংলাদেশ দিয়েছিল, এটার প্রধান প্রধান কারণ কি কি হতে পারে? ওয়াই বাংলাদেশ ওয়াজ সো ম্যাচিউরড ইন প্রপোজিং দিস এসডিজিস? 30 সেকেন্ড চিন্তা করুন। বাংলাদেশ, হ্যাঁ প্লিজ বলেন। কারণ যে প্রপোজাল গুলো স্যার ওরা বাংলাদেশ দিয়েছিল, জি, actually Bangladesh is dealing every day with these proposals. Bangladesh is abound with these proposals. আমি একটু বলতে চাই, ওকে, মানে বাংলাদেশ একটি হ্যাঁ আমি জাস্ট মানে বাংলাদেশ হচ্ছে এই চ্যালেঞ্জগুলা ফেস করছিল, ইজ ইট মিস্টার জি চৌধুরী জি জি যেটা স্যার, বল? ওকে, থ্যাংক ইউ। জি স্যার। ওকে, মিস্টার জাহিদ প্লিজ। জি, আমি বলতে চাচ্ছিলাম যে ছোট একটি দেশ অনুপাতে যে জনসংখ্যার আধিক্য, এই টোটাল জিনিসটাকে ছোট বাংলাদেশ যেভাবে ম্যানেজ করেছিল ইন টার্মস অফ ফুড সিকিউরিটি এবং অ্যাজ ওয়েল অ্যাজ টু ট্যাকেল দি ন্যাচারাল ডিজাস্টার, সেগুলো আসলে এসডিজির বিভিন্ন গোলগুলোর সাথে ইন লাইন ছিল, এবং এই জন্যই বাংলাদেশকে আসলে একটা গুরুত্বপূর্ণ কান্ট্রি হিসেবে ট্রিট করা হয়েছিল। ওকে, থ্যাংক ইউ। মানে তারা Sir, I আসলে would like to আমাদেরকে add something. গুরুত্বপূর্ণ কান্ট্রি হিসাবে ট্রিট করেছে কিনা আমি জানি না, বাট Sir, I would like to add something here. আওয়ার প্রপোজাল ওয়াজ ভেরি ম্যাচিউর। থ্যাংক ইউ। একটা ছোট্ট আমি একটু জানতে টেরিটরিতে, স্যার আমি একটু অ্যাড করতে চাচ্ছি। শিওর, আমি জাস্ট সেকেন্ড পয়েন্টটা নিচ্ছি। ফার্স্ট এন্ড হচ্ছে বাংলাদেশ ওয়াজ এক্সপেরিয়েন্সিং, সেকেন্ড পয়েন্টটা হচ্ছে যে একটা ছোট্ট টেরিটরিতে অনেক বেশি পপুলেশন, অনেক বেশি ডিজাস্টার, সো অনেক বেশি আসলে ডেভেলপমেন্ট চ্যালেঞ্জ। এটা মিস্টার জাহিদের কাছ থেকে বুঝলাম। হ্যাঁ, মিস্টার তারিফ। থ্যাংক ইউ স্যার। স্যার হিস্ট্রিক্যাল একটা সেগমেন্ট যে এমডিজি তে আমরা যে গোলগুলোকে আসলে অ্যাটেইন করেছি,
বা সেখানে আমরা যে কাজ করেছি সেই জায়গা থেকে আমাদের আসলে লার্নিংটা অনেক অ্যাজ এ কান্ট্রি। সো এখানে আমাদের অনেকগুলো আসপেক্ট নিয়ে কথা বলার স্কোপ রয়েছে। সেকেন্ড, ক্লাইমেটের একটা বড় ইম্প্যাক্ট আছে আমি মনে করি সবগুলো এসডিজি গোলের উপরই। সো বাংলাদেশ অ্যাজ এ কান্ট্রি উই সি আ লট অফ ক্লাইমেট চেঞ্জেস ইম্প্যাক্টস। সো ওইটাকে কানেক্ট করে আসলে আমরা অনেকগুলো গোল বা অনেকগুলো এরিয়াকে আসলে কভার আপ করার জায়গাতে করেছি। থার্ড হচ্ছে অ্যাজ এ কান্ট্রি আমরা স্যার অনেক বেশি আরএনজি ড্রিভেন। সো আমাদের এখানে ওয়ার্কার এবং ফ্যাক্টরিজ আর রিয়েলি রিয়েলি হাই। সো এখানেও বেশ কিছু কানেক্টিভিটি অ্যাবাউট দি গোলস আসলে এখানে রয়েছে। থ্যাংক ইউ। আমি একটু অ্যাড করতে চাই। থ্যাংক প্রথমত ইউ। হচ্ছে প্রথমত যে কয়টা পয়েন্ট আসছে খুবই কম্প্রিহেন্সিভ এবং একটা আরেকটার সাথে রিপিটেটিভ না, খুব সুন্দর। আমার কাছে আরেকটা জিনিস মনে হচ্ছে যে পার্টিসিপেশন, যে টিম ওয়ার্ক, টিমটা এখানে কাজ করেছে, তাদের ডাইমেনশনটা পুরোপুরি হচ্ছে ডিফারেন্ট এবং একটা আরেকটার কমপ্লিমেন্টারি। যেমন গভর্নমেন্টের থেকে যিনি গেছেন তেমন ওনার যেরকম প্ল্যানিং এবং ইস্যু নিয়ে ওনার ধারণা ছিল, তেমনি এনজিওর দিক দিয়ে আমরা গ্লোবালি সবচেয়ে বেশি প্র্যাকটিসিং একটা দেশ। আমাদের বিগেস্ট এনজিও ইন দ্য ওয়ার্ল্ড থেকে শুরু করে আরো অনেক বেশি প্র্যাকটিসিং এরা। সাইজ যেখানে ইকোনমিস্টদেরও এখানে পার্টিসিপেশন ছিল। এই যে ডাইমেনশনটা এবং প্রত্যেকটা সেক্টরেই ইন্টারাকশন কিন্তু এমডিজি ফরমেশনের আগে থেকে, যেমন সাস্টেনেবিলিটি ইস্যুটা বাংলাদেশের যেসব এনজিও এবং ডোনাররা কাজ করছে, দে স্টার্টেড ওয়ার্কিং অন ইট ফ্রম 1989। তখন থেকে সাস্টেনেবিলিটি কনসেপ্টটা বাংলাদেশে প্র্যাকটিস হওয়া শুরু করছে এবং এইটা পৃথিবীর আমাদের অনেক মডেলই পৃথিবীর অনেক জায়গায় রেপ্লিকেটেড হয়েছে। তো আমরা উই কুড কন্ট্রিবিউট অ্যাজ এ টিম, অ্যাজ এ হোল, টু দ্য এন্টায়ার ডেভেলপমেন্ট প্রসেস। থ্যাংক ইউ। Thank you. Thank you. Very nice. Mr. Aznur, please. জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি যেটা মনে করি, আপনি একটা স্ট্যাট দেখালেন যে 2005 থেকে 2018 পর্যন্ত আমাদের জিডিপি গ্রোথ, আমাদের টোটাল বিজনেস গ্রোথ এন্ড অল দ্য আদার গ্রোথ, স্যার এই গ্রাফটা উপরের দিকে, এবং বাংলাদেশের এই 11টা প্রজেক্ট, এই 11টা প্রপোজাল আসলে এই গ্রোথ গুলাকে ইন্ডিকেট করে। বাংলাদেশ এগুলোকে নিয়ে কাজ করছে, দেন এগুলা রেজাল্ট পাইছে, দেন এগুলা বাংলাদেশের একটা সিচুয়েশন ভালো হয়েছে। সো যখন প্র্যাকটিক্যাল হ্যান্ডে এই কাজগুলো করার পর তারা দেখছে যে হ্যাঁ আমরা একটা বেটার পজিশনে যাইতে পারি এন্ড সাস্টেনেবিলিটির দিকে আগে যেতে পারি, দেন তা সে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে গ্যাদার করে আই গেস এই প্রপোজাল গুলা দিছে যে হ্যাঁ এগুলা নিয়ে আমরা যখন কাজ করে সাকসেসফুল হয়েছি, হয়তো আমাদের সারির যেই দেশগুলো আছে কিংবা আমাদের নিচে যারা আছে অথবা উপরে যারা আছে তারা এখান থেকে ইনপুট নিয়ে কাজ করতে পারে স্যার। Thank you. So আমরা আপনাদের এই পার্টিসিপেশনটা এইখানেই উইথহেল্ড করছি। ইফ এনিওয়ান লাইক টু সে, আমরা পরে আবার ফিরে আসতে পারবো। সো এসডিজির যে কর্ডিনাল অ্যাপ্রোচের কথা বলা হচ্ছে 5P, এগুলা মোর অর লেস ইউ নো। ফার্স্ট 3P হচ্ছে পিপল, প্ল্যানেট, প্রসপারিটি, ইস রেফার্স টু সোশ্যাল, এনভায়রনমেন্টাল এন্ড ইকোনমিক অ্যাসপেক্ট অফ এসডিজি। এছাড়া আর দুইটা হচ্ছে পিস অ্যান্ড পার্টনারশিপ, অর্থাৎ 16 and 17, গোল নাম্বার 16 and 17। সো এই 5P এর মাধ্যমে এসডিজি প্রিন্সিপালকে এক্সপ্রেস করা হয়। সোশ্যাল, এনভায়রনমেন্টাল, ইকোনমিক্যাল, নাজমি স্যারও বলেছেন অলরেডি ইউ নো। সো এইসব বিষয়ে আমি আর খুব বেশি ডিসকাশনে যাচ্ছি না, বাট এইখানে কিছু টার্মস আসে যেটা এসডিজি রিলেটেড, যেমন ইউনিভার্সালিটি, ইন্টিগ্রেশন, অ্যাম্বিশন, দেন ইনক্লুসিভনেস আরেকটু পরে আছে। সো ওয়েদার উই ক্যান আন্ডারস্ট্যান্ড দোজ অর নট, এই ইস্যুগুলাকে অর্থাৎ এই টার্মগুলো আমাদেরকে একটু সুস্পষ্ট হতে হবে যে এসডিজি ইনক্লুসিভ আবার ইউনিভার্সাল। ওয়াই ইউনিভার্সাল? বিকজ দিস ইজ অ্যাপ্লিকেবল টু অল অফ দ্য কান্ট্রি। ইন্টিগ্রেটেড কেন? যে আসলে এর আগ পর্যন্ত সোশ্যাল, ইকোনমিক্যাল, এনভায়রনমেন্টাল এই যে ক্রিস ক্রস নেচার অফ ডেভেলপমেন্ট পয়েন্টস, সেগুলাকে এত বেশি ইন্টিগ্রেটেড করা হয় নাই। আমি সুযোগ পেলে আপনাদেরকে ইন্টিগ্রেশনের যেই আসলে দিস ইজ কল ইন্টারলিঙ্কেজ উইদিন দ্য এসডিজি টার্গেটস, সেটাও আপনাদেরকে একটু দেখার চেষ্টা করব। আর ইট ইজ টু মাচ অ্যাম্বিশাস। ইট ইজ অলরেডি নোন যে 2030 ইজ নট এনাফ টু অ্যাচিভ অল দ্য এসডিজিজ। 2030-এর মধ্যে বা 2030-এর মধ্যে এটা সম্ভব হবে না। সো উই আর টু গো বিয়ন্ড, ইটস মে বি এক্সটেন্ডেড আপ টু 2050। সো আমরা এই পর্যন্ত ডিসকাস করলাম। উই আর গোয়িং ফর এ 10 minutes ব্রেক, মেবি 12 minute,
positively we'll start in 8:30 inshallah. Okay, please welcome back. Yes, sir. আশা করি আমরা ফিরে আসতে পেরেছি। So just to getting away from a very I should say very high end discussion on SDG, আমরা যে কোনো একজনের কাছ থেকে শুনতে চাই ব্রেকে কি করলেন? Anything very interesting happened in this break in last 15 minutes? Yes, What's- I read a really interesting article about Costa Rica, and if you permit, then I could talk about it a little bit. ওকে ম্যাম, মানে আপনি হচ্ছে পড়াশোনা ছেড়ে যান নাই, পড়াশোনার মধ্যেই ছিলেন ব্রেকে, সো ইউ ডিড নট অ্যাকচুয়ালি টেক দ্য ব্রেক। G. সো No, আপনাকে I was having some coffee. I really enjoyed these lectures and have a little bit of coffee with some ice cream and do a little bit of reading because it keeps me focused, or I just dissociate. আমি আকাশ কুসুম চিন্তা করতে থাকি। Okay, thank you. So just 2 minutes to experience your experience your learning, share of experience from your learning of the on Costa Rica, very shortly. So very shortly, the case study is on Costa Rica, how they have achieved 100% renewable energy supply for the last decade, at least like it's since 2015, and how this has enabled Costa Rica to reforest. They have reduced deforestation, and instead now they're in the positive. So I found it really amazing how reaching one goal can turn into reaching something in the periphery. Thank you. Thank you. So this is known as interlinkage of SDG target. So this is complementary. Sometimes it will be competing. So reaching one target is may help to reach in another target. Sometimes reaching one target may actually hamper the achievement in the another one target. So thank you, Miss Nazifa. Can you share the link on chat box so that anyone interested to read about the Costa Rican achievements, so they can find it out? Yes, I will share the article. It's very short, very nicely written. Okay, thank you. So let's Thank you. return into the that is the principal characteristic for SDG. We were just started saying on universality, integration, ambition, inclusiveness, etc. But a interesting analysis is here. Probably you know the motto of SDG or the very tagline of SDG: "Leave no one behind." এটার বাংলা কি করা হয়েছে? লিভ নো ওয়ান বিহাইন্ড এর বাংলা ট্রান্সলেশন কি? এনিওয়ান? সবাইকে সাথে নিয়ে, সবাইকে সাথে নিয়ে। সবাইকে সাথে নিয়ে, থ্যাংক ইউ। দুইটা বাংলা হয়েছে, বাট আমাদেরকে অবশ্যই সরকারকেই ফলো করতে হবে। বিআইএম এর জন্য ইট ইজ ম্যান্ডেটরি। একটা হচ্ছে কাউকে পিছনে ফেলে নয়, আরেকটা হচ্ছে সবাইকে সাথে নিয়ে। বোথ আর কারেক্ট। সো এইখানে দেখা যাচ্ছে যে the word or phrases used in SDG text, especially and for all, inclusive, equal, equality, equitability, universal and rights. So কোন কোন গোলের কোন কোন টার্গেটে এটা ব্যবহার করা হয়েছে, এই একটা আলোচনা এখানে আছে। দিস ইজ ফর এ বেটার অ্যানালাইসিস অফ আন্ডারস্ট্যান্ডিং অন এসডিজি। এই ক্ষেত্রে লিভ নো ওয়ান বিহাইন্ড এটার যে আসলে অমর্ত্য সেনের একজন ছাত্রী, আই হ্যাভ ফরগটেন হার নেম, দ্য মোমেন্ট হু হ্যাজ কেম আপ উইথ দিস আইডিয়া অফ মাল্টি ডাইমেনশনাল পভার্টি। আগে পভার্টি বলতেই শুধু ইনকাম পভার্টিকে বোঝানো হইতো, অ্যান্ড দিস মাল্টি ডাইমেনশনাল পভার্টি অ্যাকচুয়ালি
ignite more expansion of the development studies than looking into only becoming confined with the economic ideas. So সেই multi development dimensional poverty index, it is now it is being used. Then data disaggregate করা এবং ফিউচার এসপিরেশন গুলা কি কি হতে পারে এসডিজির কনসিডারেশনে। সো দিস ইজ another idea that focus on the change, কি ধরনের চেঞ্জ এসডিজির মাধ্যমে কোথায় কোথায় কি ধরনের চেঞ্জ আনার চেষ্টা হবে। Already we know the 169 SDG targets. So কোন নাম্বার 1 2 3 4 এই কোন গোলে কয়টা টার্গেট আছে, সবচেয়ে বেশি টার্গেট দেখা যাচ্ছে 17-এ। উই আর নট, কিছু ডিসকাশন আমরা হচ্ছে একটু স্কিপ করে যাচ্ছি। এটা একটা ইন্টারেস্টিং ইস্যু, ইন্টারলিঙ্কেজ অফ এসডিজি। কোথায় কোথায় সাইনার্জি আছে, কোথায় কোথায় ট্রেড অফ আছে, কোথায় কোথায় এনাবলার আছে। সো 16-17 আর এনাবলার্স, আর পিপুল অ্যান্ড প্রসপারিটির মধ্যে সাইনার্জি আছে, প্ল্যানেটের সাথে আবার প্রসপারিটির একটা, অর্থাৎ ইকোনমির সাথে এনভায়রনমেন্টের ট্রেড অফ রিলেশনশিপ আছে। দিস থিংস নোন টু আস, জাস্ট একটা বেটার গ্রাফিক্যাল আন্ডারস্ট্যান্ডিং। এখানে কিছু রেসপন্সিবিলিটির বিষয় বলা আছে যে এনিথিং গুড হ্যাপেন ইন দ্য আর্থ ইউ ক্যান রিলেট উইথ এসডিজি ফলোয়িং বিল্ডিং কোড। বিল্ডিং কোডটাকে ফলো করে বিল্ডিং তৈরি করা, যেটা নিয়ে বেলি রোডের অগ্নিকাণ্ডের পরে অনেক বেশি আলোচনা হচ্ছে। তো সেটা আসলে কোনো এসডিজি গোলের সাথে রিলেটেড কিনা। সো ইউ উইল ফাইন্ড দ্যাট ইজ রিলেটেড টু এসডিজি 11। একটু আগে আমরা যেটা কোস্টারিকার কথা শুনলাম, ইলেকট্রিসিটি থ্রু ক্লিন এনার্জি ইজ রিলেটেড টু এসডিজি 7। এরকম যে কোনো জেনারেল এক্সাম্পল নিলেই সেটাকে এসডিজির সাথে মোর অর লেস রিলেট করা যায়, হোয়াট আই হ্যাভ ফাউন্ড। আমার জন্য এটা খুব ইন্টারেস্টিং হবে আপনারা যদি আমাকে কিছু ইস্যু জানাতে পারেন ইন দ্য নেক্সট সেশন, যেই ইস্যুগুলাকে আসলে এসডিজিতে অ্যাড্রেস করা হয় নাই, ইফ ইউ ক্যান ফাইন্ড সামথিং। একটা ইস্যু এটা নিয়ে আবার দ্বিতীয়বার বলতে খুব বেশি রুচি বোধ করি না, বাট দ্যাট ইজ লেফট ওভার, বাট ফার্স্ট ড্রাফটে সেটা ছিল। সেটা হচ্ছে আপনার হোমোসেক্সুয়াল এবং লেসবিয়ান, থার্ড জেন্ডার না, বাট যেটি এলজিবিটি প্লাস তাদের রাইটসটা ছিল, দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি এক্সক্লুডেড ফ্রম দ্য এসডিডি ডকুমেন্ট। এটা আসলে অনেকগুলা মুসলিম কান্ট্রি সেটার জন্য অপোজ করেছিল, তাতে তেমন কোনো কাজ হয় নাই, বাট এ very tiny but very strong country opposed that is Vatican. So when Vatican opposed, that actually excluded. এইরকম দুই একটা ইস্যু হয়তো পাওয়া যাবে। এছাড়া if you can come up with some other issue, I will be happy to know from you. So this is the sense, almost everything in the human life you can relate to the SDG. At Sir, least, I have a question related to SDG Goal 12. জি, আমি একটু স্পেসিফিক গোলে আসছি, তখন আমি হয়তো 12টা নিয়ে। আচ্ছা, প্রশ্নটা বলেন, আমি একটু কোয়েশ্চনটা নেই প্লিজ। Sir, does Bangladesh have any inherent benefits to achieve SDG Goal 12? বাংলাদেশ কোনো বেনিফিট পাচ্ছে কিনা? না স্যার, ইনহেরেন্ট কোনো বাংলাদেশের বেনিফিট আছে যেটা এসডিজি গোল 12 কে অ্যাচিভ করতে সাহায্য করছে? গোল 12 কে অ্যাচিভ করতে সাহায্য করছে? ও আচ্ছা, এরকম কোনো কার্যক্রম আছে কিনা? রেসপন্সিবল কনজাম্পশন এন্ড প্রোডাকশন। জি স্যার, সাস্টেনেবল কনজাম্পশন এন্ড প্রোডাকশনের ক্ষেত্রে বাংলাদেশে আদার্স কোনো মানে কম্পোনেন্ট বা আমাদের জিওগ্রাফিক্যালি কোনো বেনিফিট বা ইকোনমি বা টেকনোলজিক্যাল কোনো অ্যাডভান্টেজ আছে যেটার কারণে আমাদের সাস্টেনেবল কনজাম্পশন এন্ড প্রোডাকশনের ক্ষেত্রে হেল্প হচ্ছে? ওকে, প্রথম আপনাকে মানে এটার ব্যাকগ্রাউন্ডটা একটু বলি যে গোল 12 এরকম একটা
সেপারেট গোল হিসাবে রেসপন্সিবল কনজাম্পশন এন্ড প্রোডাকশন নামে আলাদা একটা গোল থাকা প্রয়োজন কিনা, সেটা ছিল ওয়ান অফ দ্য মোস্ট বার্নিং ডিবেট দ্যাট টাইম। কারণ এটা হচ্ছে গোল 9-এর মধ্যে চলে আসবে কিছুটা, মানে আপনার ওই ইন্ডাস্ট্রির মধ্যেই আসলে রেসপন্সিবল প্রোডাকশনটা ইনক্লুডেড হতে পারে। And responsible consumptionটা it can go with even goal number 2 যদি সেটা ফুড ওয়েস্ট হয়, এইভাবে ইট ক্যান বি ডিস্ট্রিবিউটেড। স্টিল দেন এটা আসলে এই যে গোল নাম্বার 12টা আছে, এবং আমরা আপনার কাছ থেকে যেহেতু প্রশ্নটা আসলো, গোল নাম্বারের 12-এর টার্গেট গুলা নিয়ে আমরা আপনার সাথে ডিসকাস করে উই ক্যান রিলেট আওয়ারসেলফ। এইখানে আসলে ইমপ্লিমেন্টেশনাল ফ্রেমওয়ার্ক তৈরি করাটা সবচেয়ে কঠিন গোল নাম্বার 12-এর জন্য। জি স্যার, জি স্যার। এন্ড দেন তারপরেও কিছু প্রোগ্রেস আছে, আমরা গোল নাম্বার 12-এ আসলে দ্যাট উই ক্যান ডিসকাস। বাট ইট ইজ এ রিয়েলি ইম্পর্টেন্ট ইস্যু ইউ হ্যাভ রেজড, যে এটার আসলে ইমপ্লিমেন্টেশনাল ফ্রেমওয়ার্ক তৈরি করাটা কঠিন গোল নাম্বার 12-এর জন্য, বিকজ ইট ইজ টু মাচ বিহেভিয়ারাল। আবার যে হ্যাঁ। নিজের কাজ নিজে না করলে, সেটা ফার্ম হোক অথবা ফ্যামিলি হোক, অন্য কাউকে দিয়ে মনিটরিং করিয়ে সেই কাজটা করানোটা কঠিন। ইন্ডাস্ট্রি লেভেলে হয়তো সম্ভব, যেমন দিস কোর্স ইজ এ পার্ট অফ রেসপন্সিবল প্রোডাকশন, কিন্তু রেসপন্সিবল কনজাম্পশন এটা নিয়ে আসলে কাজ করাটা কঠিন। বাট দেয়ার আর সাম রাইট গ্রুপস ইন দ্য ইউরোপস অ্যান্ড ইউএসএ, দে আর ওয়ার্কিং, এবং সেখানে আমি হয়তো আপনাকে 2-একটা স্টোরি শেয়ার করতে পারি। সো পোভার্টি অ্যান্ড হাঙ্গার ফ্রি বাংলাদেশের জন্য গোল 1-2 কাজ করবে, দেন ইকোনমিক গ্রোথ অ্যান্ড এমপ্লয়মেন্টের জন্য 8 কাজ করবে, বাকিগুলা তাদেরকে সমর্থন করে কাজ করবে। দিস ইজ দ্য থিং। অ্যান্ড ফাইনালি ইনইকুয়ালিটি রিডাকশনের জন্য একটা দেয়ার ইজ এ গোল অন, ওকে, this one, goal 5 is there, gender inequality. Still then goal 10 is there, reduce inequality. তাহলে এই দুইটাও থাকা উচিত কিনা, আলাদা হওয়া উচিত কিনা, সেটা নিয়েও একটা ডিসকাশন ছিল। সো যারা আসলে এই নেগোসিয়েশনে ছিলেন, তাদের ক্লাস থেকে আমি এই গল্পগুলো একটু শুনে বোঝার চেষ্টা করেছি। সো গোল 5 এন্ড গোল 10, এটার ইন্টার রিলেশনশিপ বা এক্সক্লুসিভিটি, এটা একটা বড় ডিবেট ছিল। আর 12 একটা ডিবেট ছিল যে 12টা আসলে থাকা উচিত কিনা। সো বাংলাদেশের এসডিজি ফ্রেমওয়ার্ক তৈরির ক্ষেত্রে, অর্থাৎ লোকালাইজেশনের ক্ষেত্রে, দিস ইজ দ্য থিং বাংলাদেশ গভর্নমেন্ট ট্রাই টু। আসসালামু আলাইকুম, আমার একটা প্রশ্ন ছিল এখানে, জি প্লিজ, যদি অনুমতি দেন। প্লিজ। থ্যাংক ইউ। আপনি একটু আগে বলছিলেন যে আমাদের এসডিজি গোলগুলোর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কিছু বাদ গিয়েছে কিনা। আপনি যদি একটু ওই স্লাইডটাই যান, তাহলে আমি 2-একটা বিষয় মানে আমি আমার মাইন্ডে যা আছে আপনি আপনার কাছে শেয়ার করতে পারি আর কি। প্লিজ। আহ, এখানে সব গোলগুলোই আছে। আমি ধরেন একটা উদাহরণ দিচ্ছি যে আপনার এখানে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইউজ অফ আইসিটি, এটা একটা বড় গোল এসডিজি 9 এবং এসডিজি 17। তা এই এই যতগুলো গোল এখানে আছে, প্রত্যেকটা গোল ইমপ্লিমেন্টেশন, মানে আমরা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করি ন্যাশনাল ক্যাপাসিটি ডেভেলপমেন্ট, ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট, মানে অ্যাক্টরস, মানে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, যেটা আসলে ড্রাইভার হিসাবে, এনাবলার হিসেবে আপনি একটু আগে দেখাচ্ছিলেন কাজ করে, কিন্তু সেগুলো টার্গেট হিসেবে না থাকাতে আসলে আমরা ওইগুলো লস্ট করে ফেলছি। আমাদের ন্যাশনাল, আমরা যখন আলোচনা করি তখন ওটা ভুলে যাই। শেষে আমরা গোলগুলো নিয়ে বেশি মাতামাতি করি, কিন্তু আমরা ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্টটা বা আমাদের অ্যাবিলিটিটা, আমাদের ক্যাপাসিটিটা, আমরা কি গোল হতে পারে সেগুলো না করার ফলে আমরা, আমাদের দেশ আস্তে আস্তে উইক হয়ে যাচ্ছে কম্পারিজন টু আদার ডেভেলপ কান্ট্রি। এই বিষয়গুলো কি এখানে অ্যাড্রেস করা আছে কোথাও? আপনি যদি দেখান তাহলে একটু ভালো হয়, বা এই বিষয়ে আপনার মতামতটা কি? থ্যাংক ওকে, ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি নাইস কোয়েশ্চন। এটা গোল 16-এ আসলে ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্টটাকে এমফাসাইজ করা আছে গোল 16-এ। আপনি আমি একটু বলি, গোল 16 নিয়ে আমি কাজ করি। জি এটা হচ্ছে এখানে যেগুলো বলা আছে, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, এফিসিয়েন্সি অ্যাচিভ করা। আহ, এখানে সরাসরি ইনস্টিটিউশনাল বিষয়গুলো কেমন ভাবে আসবে বা হিউম্যান রিসোর্স ক্যাপাসিটি কিভাবে বাড়বে, এই বিষয়গুলো বলা নেই, বুঝছেন। গোল 16.1 থেকে 16.6 আপনি সব দেখেন ভালো করে, সেগুলো বলা নেই আর কি। হ্যাঁ, থ্যাংক প্রথমে ইউ। বলা আছে এফিসিয়েন্সি বাড়াতে হবে, ট্রান্সপারেন্সি, ট্রাস্ট এস্টাবলিশ করতে হবে, বাট দ্যাট ইজ নো, এটা আর কি। হ্যাঁ,
ওকে, থ্যাংক ইউ মিস্টার স্যার ফারুক। এখানে আমি একটু অ্যাড করতে চাই, জি বলেন, প্লিজ যদি স্যার অ্যালাউ করেন। প্লিজ মানে প্লিজ। এই 17 সাস্টেইনেবল গোলের ওখানে মানে করাপশন, ফ্রড এন্ড ফরজারি, এই তিনটা জিনিস কিন্তু সরাসরি আমি মানে কোথাও খুঁজে পেলাম না আর কি। এটা স্যার কোথাও কি রিলেট করা আছে? একটু যদি স্যার প্লিজ শেয়ার করেন। করাপশন, ফ্রড এন্ড ফরজারি। করাপশন, ফ্রড এন্ড ফরজারি, ওকে, কারণ এই তিনটা জিনিস তো আসলে আমাদের ইকোনমিক ইয়ার ক্ষেত্রে কিন্তু খুবই বড়ই বাধা। যেহেতু আমরা একটু ইকোনমিক সেক্টরে, আমি যেহেতু একটা ব্যাংকে আছি, তো আমরা যে জিনিসগুলো আসলে মানে প্র্যাকটিক্যালি ফেস করি, এই তিনটা জিনিসই কিন্তু এখন ব্যাংকিং সেক্টরের জন্য বিশাল একটা বাধা। ওকে, সো আই এম জাস্ট টেকিং কোয়েশ্চেন। আমি কিন্তু আসলে এসডিজির সব বিষয়ে জানা সম্ভব না, আমি খুব তাৎক্ষণিক উত্তর দেওয়ার চেষ্টা করব না, বাট আমি আপনাদের কোয়েশ্চেন গুলা খুব সিরিয়াসলি রাইট ডাউন করে রাখলাম, আমি এটা সার্চ করে দেখব। বাট আমি এই এই সেশনটা অর্থাৎ এসডিজি রিলেটেড এই সেশনটার প্রবাবলি দিস ইজ দ্য 40th or 41st times I am taking. আমি আমাকে আসলে এজ এ ফার্স্ট জেনারেশন ন্যাশনাল ট্রেনার হিসাবে তৈরি করা হয়েছে। পিএমও তে একটা প্রজেক্ট ছিল, সেই ফার্স্ট ব্যাচে আই ওয়াজ দ্য পার্টিসিপেন্ট। তো আমি সবার কাছে এই প্রশ্নটা মানে সব ব্যাচের কাছেই করার চেষ্টা করি, দ্যাট হেল্পস মি টু লার্ন। সো আপনারা যে এইচআরডি এবং করাপশনের ইস্যুটা রেজ করেছেন, আমি কিছুটা জানি, বাট এটা আমি আরেকটু ডিগ ডাউন করে আনসার করব। করাপশন বা ফ্রডুলেন্স সহ কোনো ধরনের নেগেটিভ ওয়ার্ড এসডিজি ফ্রেমওয়ার্কে আনা হয় নাই, মানে এটা ছিল এসডিজি ন্যারেশনের ওয়ান অফ দ্য প্রিন্সিপাল। যদি চলে আসতে পারে, বাট দ্যাট ওয়াজ দ্য প্রিন্সিপাল। আপনারা যদি এটাও খুঁজে পান যে দেয়ার ওয়াজ এ এনি নেগেটিভ ওয়ার্ড লাইক দিস, কভার করে না? সরি বুঝতে পারি নাই। এটা কি গুড গভর্নেন্স এ কভার করে না? রাইট, করাপশন, থ্যাংক ইউ ফ্রডুলেন্স বা থ্যাংক ইউ। সো এটাকে আসলে ওই গুড গভর্নেন্স দিয়ে মানে এই করাপশনের বিষয়গুলাকে ইন্ডিকেট করা হতে পারে। আবার গুড গভর্নেন্স এই টার্মটা, মানে আই এম সরি, আই এম গোয়িং লিটল বিট এওয়ে। গুড গভর্নেন্স এই টার্মটাও একটা অ্যাম্বিগুয়াস টার্ম, কারণ হচ্ছে গভর্নেন্স মানে একটা পজিটিভ ওয়ার্ড। গভর্নেন্স আবার গুড গভর্নেন্স কিভাবে হয় সেটা নিয়েও একটা, গভর্নেন্স না থাকলেই সেখানে আসলে করাপশন হবে। সো সেটাকে অলরেডি একটা পজিটিভ ওয়ার্ডকে আবার পজিটিভ একটা কনোটেশন দেওয়া বা এটাকে গুড গভর্নেন্স বলা দরকার ছিল কিনা, সেটাও একটা এটা মনে হয় যে গভর্নেন্স মানে কি পজিটিভ? গভর্নেন্স তো নিউট্রাল আমার মনে হয়। মানে এটা একটা ডিবেট। গভর্নেন্স হতে পারে, গুড গভর্নেন্স হতে পারে। থ্যাংক ইউ। মানে আমি এই আলোচনায় যাচ্ছি না, কারণ এটা থিওরিটিক্যাল ডিসকাশনে বলা হয় যে ব্যাড গভর্নেন্স মানেই করাপশন, এটাকে ব্যাড গভর্নেন্স হিসাবে আবার আলোচনা করার দরকার নাই। গভর্নেন্স ইট শুড বি এ ভেরি পজিটিভ থিং, মানে ইটসেলফ ইট ইজ এ ভেরি পজিটিভ আইডিয়া। এটাকে আবার গুড ব্যাড বলার সুযোগ নাই, ব্যাড হইলেই সেটা করাপশন হবে অথবা সামথিং নেগেটিভ। এনিওয়ে, এবং সম্ভবত 82 সালের আগে এই গুড গভর্নেন্সের ওয়ার্ড কোনো লিটারেচারেই নাই। ওয়ার্ল্ড ব্যাংক যখন দেখলো যে আফ্রিকাতে ফাইন্যান্স করছে কিন্তু কাজ হচ্ছে না, শেষ পর্যন্ত এটার যে ইভালুয়েশন স্টাডি করেছিল, সেই স্টাডি থেকে তখন তারা বলল যে তোমাদের গুড গভর্নেন্স নাই। তখন থেকে হচ্ছে এই টার্মিনোলজিটা ডেভেলপমেন্ট ওয়ার্ডে এড হয়েছে। I have at the moment I cannot recall the name of the report, but সেই রিপোর্টটা আমার কাছে আছে, I can share. তো এনিওয়ে, দিস ইজ এই আলোচনাটাতে আপনারা অংশগ্রহণ করছেন, আই এম বিকামিং এনরিচ এন্ড আই এম হ্যাপি। কারণ হচ্ছে এই ধরনের আলোচনা আমরা আমাদের ভিউ পয়েন্ট যাই হোক না কেন, ওয়েদার উই আর রাইট অর রং, কিন্তু এই আলোচনাগুলাই আপনাকে সাহায্য করবে এসডিজি কে আরো একটু বুঝতে। কারণ খুব স্পেসিফিক্যালি এসডিজির মধ্যে কোনো গ্যাপ আছে কিনা সেটাকে, এবং সেই গ্যাপটা খুঁজতেই হবে, নট দ্যাট, বাট কেউ আসলে ইনক্লুসিভ বলার পরেও কেউ এক্সক্লুসিভ থেকে গেল কিনা, ইনক্লুসিভ বলার পরেও কোনো ইস্যু থেকে গেল কিনা, দ্যাট ইজ দ্য থিং। সো আমরা এসডিজির আসলে খুব ওভারভিউ বলবো না, যে এসডিজির বেশ কিছু রিলেটেড ইস্যু ডিসকাস করলাম যেটা আমাদেরকে এসডিজি বুঝতে সাহায্য করে। আমরা কুইকলি, নট ইন ভেরি ডিটেইল, আমরা একটু দেখার চেষ্টা করব
এটার গোল টার্গেট গুলা, এটা যেহেতু আসলে ভেরি মাচ অ্যাভেইলেবল এবং এটা নিয়ে খুব বেশি ডিসকাশন প্রয়োজন নাই, আমি খুব শর্টলি আপনাদের সাথে যতটুকু প্রয়োজন সেটা ডিসকাস করছি। লেট মি শেয়ার ইট এগেইন। ওকে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এগেইন this slide is prepared by Mohammad Monirul Islam. That time he was Joint Secretary, probably now Additional Secretary. So these things, it is known to us: 17 goals, 169 targets, 231 indicators. এবং এটার যে রিলেটেড ইস্যু, দিস ইজ দ্য বুক, এটা অলরেডি আমরা ডিসকাস করেছি। এটার একটা ভিশন আছে, প্রিন্সিপাল আছে, রেজাল্ট ফ্রেমওয়ার্ক আছে, ইমপ্লিমেন্টেশনাল মিনস আছে, ফলো আপ রিভিউ আছে, যেগুলো আগের কোনো ডেভেলপমেন্ট প্র্যাকটিসের মধ্যে এত বেশি ইন্টিগ্রেটেড ছিল না, একটা খুব ছোট ছোট প্রজেক্টের ক্ষেত্রে ছিল। সো এসডিজি অনেকটাই হচ্ছে একটা খুব বড় প্রজেক্ট প্রপোজালের মতো করে এটাকে ডিজাইন করা। That's why I told you that project management tools like logical framework that actually used ওই কনসেপ্টটাকে ইউজ করা হয়েছে। ঠিক এক একটা গ্রামে যেমন এক একটা প্রজেক্টের মাধ্যমে একটা মাত্র গোলকে একটা মাত্র টার্গেটকে নিয়ে বা দুইটা টার্গেট নিয়ে নিয়ে একটা প্রজেক্ট কাজ করে, টোটাল গ্লোবের জন্য এরকম একটা প্রজেক্ট ডিজাইন করা হয়েছে 17টা গোল নিয়ে, 169 সাপোর্টিং টার্গেটস নিয়ে। সো এই গোলগুলো আমরা জানি। এইখানে এগ্রিকালচার কোথায় আছে? 1 হচ্ছে নো পভার্টি, 2 হচ্ছে জিরো হাঙ্গার, 3 হচ্ছে গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং, 4 হচ্ছে কোয়ালিটি এডুকেশন, 5 হচ্ছে জেন্ডার, 6 হচ্ছে ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, 7 এফোর্ডেবল ক্লিন এনার্জি, 8 decent work and economic growth, 9 industry innovation and infrastructure. BIM belongs to this one because BIM is under Ministry of Industry. So Ministry of Industry is the coordinating ministry for Goal 9 in Bangladesh. 10 হচ্ছে reduce inequality, 11 হচ্ছে sustainable city and community, 12 হচ্ছে responsible consumption and production, 13 হচ্ছে climate action, 14 life below water, 15 life on land, 16 peace, justice and strong institutions, 17 partnership for the goals. So these things are known to you. তারপরে আমি একবার পড়লাম। এখন এখানে এগ্রিকালচার কোথায় আছে? এগ্রিকালচার তো ইম্পর্টেন্ট ইস্যু। Agriculture could be into zero hunger. 15.8, yes. Right. So ইনডাইরেক্টলি এগ্রিকালচার সবকটার সাথে আর এগ্রিকালচারের সাথে এখানে অনেকগুলো, যেমন when you talk about climate, water, air quality, everything, land, এগুলো সবই এগ্রিকালচারের সাথে রিলেটেড। হাঙ্গার তো ডেফিনেটলি আছে। So mainly goal 2 টার্গেট গুলা দেখলে আমরা বুঝতে পারবো যে agriculture is accommodated within goal 2. তো এটা জাস্ট ফর থিঙ্কিং। এরকম হয়তো আরো অনেক ইস্যু আপনাদের সামনে আসতে পারে। লিভ নো ওয়ান বিহাইন্ড আমরা জানি, নো পভার্টি, এটা নিয়ে আসলে আমরা খুব ডিটেল ডিসকাশনে যাচ্ছি না। আপনাদের যদি রিলেটেড কোনো ইস্যুতে কোনো ডিসকাশন অথবা কোয়েশ্চেন থাকে, কারণ সবগুলা গোল সম্পর্কেও যে আমি অনেক বেশি জানি তা না। ওয়ার্ক এজ এ কনসালটেন্ট, যখন যেই গোলে বা যে টার্গেটে কাজ করেছি, সো দেয়ার আর 169 টার্গেটস, কিন্তু এর মধ্যে হয়তো 2টা 3টা 4টাতে আমার কাজ করার সুযোগ হয়েছে, বাকিগুলো আমি যে খুব ডিটেল জানি তা না, আনসার করতে পারবো। সো দিস ইজ এন্ড হাঙ্গার। এইখানে দেখা যাচ্ছে এই যে 2.3-তে ডাবল দ্য প্রোডাক্টিভিটি অ্যান্ড ইনকাম অফ স্মল স্কেল ফুড প্রডিউসার। স্মল স্কেল ফুড প্রডিউসাররাই তো আসলে ডেফিনেটলি দে আর দ্য ফার্মার এগ্রিকালচার। বাট এটা একটা খুব ইন্টারেস্টিং যে এই ডকুমেন্টে কেন আসলে ফার্মার শব্দটা ব্যবহার করা হয় নাই। সো হোয়াট আই হ্যাভ লার্ন, পড়াশোনা করে যেটা জানতে পেরেছি, যে তারা চায় নাই যে কোনো অকুপেশনকে এই ডকুমেন্টের মধ্যে আনা হোক। সো আপনি ডক্টরও দেখবেন না, ইঞ্জিনিয়ারও দেখবেন না, ফার্মারও দেখবেন না। সো এই আলোচনাগুলো এই কারণে করছি যে একটা গ্লোবাল লেভেল
ডকুমেন্ট তৈরির ক্ষেত্রে আসলে অনেক ইন্টারেস্টিং ফ্যাক্টস থাকে, যেমন নেগেটিভ শব্দ ব্যবহার করবে না, এটা একটা হলে জেনারেল রুল ফর ডকুমেন্টিং এনি পলিসি। আবার এখানে কোনো অকুপেশনকে ব্যবহার না করা, অকুপেশনের কে সরাসরি ব্যবহার না করা, এই রকম প্রিন্সিপাল থেকে এখানে ফার্মার শব্দটাকেও ব্যবহার করা হয় নাই। সো বাংলাদেশে কি কি ইমপ্লিমেন্টেশনাল চ্যালেঞ্জ আছে সেটার লিস্ট আপনারা এখানে পেয়ে যাবেন, আমি এটা আপনাদের কাছে শেয়ার করব। গোল 3 অ্যাবাউট হেলথ অ্যান্ড ওয়েলবিং, 4 এডুকেশন। আরেকটা ইন্ডেক্স আছে সম্ভবত আপনারা জানেন, GII, গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স। গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2022-2023, এটা একটু দেখবেন, ওইখানে প্রত্যেকটা দেশ নিয়ে চ্যাপ্টার আছে। সেইখানে দেখবেন যে হচ্ছে এডুকেশনে বাংলাদেশ মানে নিজের সেক্টর গুলাতে ইন্ট্রা কম্পারিজনে, নিজের সাথে নিজের তুলনায়, অন্যান্য সেক্টরের তুলনায় এডুকেশনে সবচেয়ে বেশি পিছিয়ে আছে। সো দিস ইজ অ্যাবাউট এডুকেশন। এডুকেশনে কি কি চ্যালেঞ্জ? মেবি হায়ার জেন্ডার ইকুয়ালিটি, clean water and sanitation, affordable energy, decent work, industry innovation and infrastructure, reduce inequalities, sustainable cities and sustainable cities and communities। এই জায়গাটাতেই আসার জন্য চেষ্টা করছি। 12 নিয়ে কোয়েশ্চেন ছিল, আবার এই কোর্সটা হচ্ছে 12 এর সাথেই রিলেটেড। This is related to 12. So how we can find relation of any of our task with SDG? This is an example. So this course is related to goal number 12, responsible consumption and production. More specifically, it is related to target 12.2. 12.2 তে সাস্টেনেবল ম্যানেজমেন্ট শব্দটাই আছে, যেটা হচ্ছে কোর্সের টাইটেল, সাস্টেনেবল ম্যানেজমেন্ট অ্যান্ড ইউজ অফ ন্যাচারাল রিসোর্সেস। সাস্টেনেবল ম্যানেজমেন্ট অ্যান্ড ইউজ অফ ন্যাচারাল রিসোর্সেস। সো এই 12.2 এর রেসপেক্টে একটা কথা বলি, যে আলোচনার শুরুতে আমরা যেমন আলোচনা করছিলাম যে ইকোনমিক্সের মধ্যে ডেভেলপমেন্ট ইকোনমিক্স থাকা সত্ত্বেও কেন ডেভেলপমেন্ট স্টাডিজ নামে আলাদা একটা নলেজ ডিসিপ্লিন অথবা ডিপার্টমেন্টের দরকার হইলো। কারণ হচ্ছে ডেভেলপমেন্টের টোটালিটিটাকে ইকোনমিক্সের একাডেমিক্স ধারণ করতে পারছিল না, অর্থাৎ ইকোনমিক্স ডিপার্টমেন্টের যতটুকু নলেজ এক্সারসাইজ সেটা হচ্ছে ডেভেলপমেন্টের জন্য, হিউম্যান ডেভেলপমেন্ট, কান্ট্রি ডেভেলপমেন্টের জন্য যে নলেজ এক্সারসাইজ দরকার সেটাকে অ্যাকোমোডেট করতে পারছিল না, ধারণ করতে পারছিল না। সিমিলার থিংস ইজ অ্যাবাউট সাস্টেনেবল ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টের যে প্র্যাকটিস এবং ম্যানেজমেন্টের যে লার্নিং একাডেমিক্স, সেটা আসলে সাস্টেনেবল ম্যানেজমেন্টের প্রয়োজনীয়তাকে ধারণ করতে পারছে না। দ্যাটস ওয়াই এই সাস্টেনেবল ম্যানেজমেন্ট নিয়ে আমাদেরকে আলাদা করে চিন্তা ভাবনা করতে হচ্ছে। সো ম্যানেজমেন্ট ফাংশনের মধ্যে ইউজুয়ালি এনভায়রনমেন্টাল ইস্যুস আর নট দ্যাট মাচ নোটিস। এখন এটাকে নোটিস করা হচ্ছে, দেন হয়তো এটা কোনো এক সময় এটা মেইন স্ট্রিমিং হবে বা ম্যানেজমেন্টের মধ্যে এমবেডেড হয়ে যেতে পারে। সো দিস কোর্স সাস্টেনেবিলিটি ম্যানেজমেন্ট, ইট ইজ রিলেটেড টু SDG টার্গেট 12.2, 12.6। সেটা হচ্ছে এনকারেজ কোম্পানিজ টু অ্যাডপ্ট সাস্টেনেবল প্র্যাকটিস অ্যান্ড সাস্টেনেবিলিটি রিপোর্টিং। দেন 12.4, responsible management of chemical and waste, but it is not that much related like 12.2 and 12.6. And finally 12.8, promote universal understanding on sustainable lifestyle. Universal understanding of sustainable lifestyle. আর ক্যাপাসিটি ডেভেলপমেন্ট বা HRD নিয়ে যেটা কোয়েশ্চেন করেছেন, আমি বলেছি যে 16তে আছে। 16তে দ্যাট ইজ নট দ্যাট মাচ স্পেসিফিক। আমি এটার দুইটা এরিয়া, একটা হচ্ছে 4, অর্থাৎ এডুকেশনে এটাকে অ্যাড্রেস করতে হবে, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, আর ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্টের ইস্যুটা এখানে আছে। বাট এখানে গুড গভর্নেন্সের কথা বলা নাই, বাট প্রমোট দ্য
rule of law and ensure equal access to justice, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, এই সবগুলার মাধ্যমে আসলে গুড গভর্নেন্স, রিডিউস ভায়োলেন্স এভরিওয়্যার। সো গুড গভর্নেন্সকে এইখানে হয়তো ইন্ডিকেট করার চেষ্টা করা হয়েছে। 17-এ পার্টনারশিপ, strengthening the science, technology and innovation capacity. So these are that, but আমি এটা নিয়ে আরেকটু কোয়ারি করার চেষ্টা করব, আপনাদের যে 3টা প্রশ্ন ছিল সেটা নিয়ে। So more or less this is about very basic of SDG. আমরা লাস্ট পার্টে এসে একটু দেখার চেষ্টা করব যে বাংলাদেশের প্রিপারেশন কতটুকু। বাংলাদেশ আমরা অনেক সময় মিডিয়াতে এবং গভর্নমেন্টের কাছে শুনে থাকি যে এসডিজি এমডিজি চ্যাম্পিয়নের মতো বাংলাদেশ এসডিজি চ্যাম্পিয়ন হওয়ার পথে আছে, এসডিজি চ্যাম্পিয়ন হওয়ার পথে। সো লেটস লুক ইনটু দ্যাট। এখানে একটা ওয়ে ফরওয়ার্ড পিএমও থেকে বলা হয়েছে যে ট্যাক্স বেস বাড়ানো, ইনস্টিটিউশন গুলাকে ইমপ্রুভ করা, সার্ভিস ডেলিভারি ইমপ্রুভ করা, ইনফ্রাস্ট্রাকচারের ইনইকুইডেসি বা অপ্রতুলতাকে কমিয়ে আনা, ইনভেস্টমেন্টের ব্যারিয়ার কমিয়ে আনা, লেবার প্রোডাক্টিভিটি এনহ্যান্স করা, ক্লাইমেট রেজিলিয়েন্স কোস্টাল এরিয়াতে সেটা বিল্ড করা, অ্যাকাউন্টেবিলিটি এবং পাবলিক রিসোর্সের মিসইউজ সেটাকে মনিটর করা, মনিটরিংটাকে আর ইন্টেন্সিফাই করা, এবং প্রাইভেট গুডসে মিনিমাম ইন প্রাইভেট গুডস বিজনেস গভর্নমেন্টের এঙ্গেজমেন্টকে কমিয়ে আনা, প্রাইভেট সেক্টরকে এনকারেজ করা, এবং সেফটি অ্যান্ড কোয়ালিটি, প্রোডাক্ট কমোডিটির সেফটি এবং কোয়ালিটি। এই জন্য গভর্নমেন্ট মাল্টিপল এজেন্সি তৈরি করেছে, ভোক্তা অধিকার থেকে বিএসটিআই থেকে শুরু করে ভোক্তা অধিকার পর্যন্ত। দেয়ার আর মেনি এনাবলার্স অর মেনি প্রিপারেশন, বাট হয়তো সব জায়গায় এই মুহূর্তে আমরা সাকসেস দেখতে পাচ্ছি না। সামডে উই মে ফাইন্ড ইট। মিস্টার গোলাম ফারুক, ইউ হ্যাভ রেজড ইউর হ্যান্ড, আপনার কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। না, স্যার আপনি সুন্দর আমাদেরকে বোঝানোর, অনেক সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছেন। আমি ধন্যবাদ দিই আপনাকে। আপনি একটু আগে বলছিলেন যে 2025 বা 26 সালে বিম সাস্টেইনেবল ম্যানেজমেন্ট নিয়ে কাজ করবে, এবং আমি এটা খুবই খুশি। আমার একটা বিষয় আছে ওইখানে, আমাদের এসডিজি যে সাস্টেইনেবল ম্যানেজমেন্ট নিয়ে যেভাবে অ্যাড্রেস করা আছে এটা খুব রিডাক্টিভলি, এটা হলিস্টিক অ্যাপ্রোচ ওরা ওখানে অ্যাডাপ্ট করেনি। যেমন আমি একটা উদাহরণ দেই, সাস্টেইনেবল ম্যানেজমেন্টের সবচেয়ে বড় একটা ইস্যু হচ্ছে লিডারশিপ এবং পলিসি। এটা কিন্তু কোনো স্পেসিফিক এরিয়ার জন্য হবে না, এটা একটা আপনার যে কোনো ডেভেলপমেন্ট সেক্টরে ম্যানেজমেন্ট দরকার, এবং সেখানে ফার্স্ট দরকার যেটা হচ্ছে লিডারশিপ ডেভেলপমেন্ট। একটা লিডারশিপ ভালো যদি একটা ইনস্টিটিউশনে থাকে, তাহলে সেই ইনস্টিটিউশনের ম্যানেজমেন্টটা ভালো হয়। তা এই জিনিসগুলো কিন্তু এসডিজিতে সেভাবে অ্যাড্রেস করা নেই। প্লাস পলিসি একটা ইস্যু যেটাকে গাইড করে ইমপ্লিমেন্টেশনে সব অফিসারদেরকে বা ইমপ্লিমেন্টিং এর সাথে যারা জড়িত তাদের, সেটাও কিন্তু এই সমস্ত এরিয়ায় কিছু বলা নেই। সো পলিসি ডেভেলপমেন্ট, পলিসি মানে কিভাবে ফর্মুলেশন করতে হয়, এগুলো কিন্তু ওই সাস্টেনেবল ম্যানেজমেন্টের একটা পার্ট। আপনি বলছিলেন যে আমাদের আইডিয়া শেয়ার করা, তো আমি কিছুটা করলাম এখানে। থ্যাংক ইউ। Okay, thank you, sir. Thank you. So we are heading to the last part of SDG related discussion, that is the effort of Government of Bangladesh in implementing Agenda 2030. Beforehand, do you have any question, any comment, opinion, suggestion, recommendation? Ms. Nazifa? Yeah, thank you. I just wanted to talk a little bit about 12.4 and maybe convince you and BIM to rethink why, or maybe just convince you to put more emphasis on 12.4. Because you're telling us that responsible management of chemical and waste, it is not very relevant. But what if, think of this scenario, you have your reporting framework, you are collecting data, and what do you need for that? You need data warehouses, and
data warehouses are famously very resource intensive. You have data storage, uh, uh, banks, you have to have very good electricity supply, cooling systems, all these things. And then when the hard disks, the storage devices, they are obsolete, you need to think about how to do waste management. So it might seem a bit trivial right now, but when you actually want to implement some policies, it might be a good idea to think about the infrastructure and how to have sustainable management related to that infrastructure. And I have background in data science. I have worked with data engineering projects before, and I really think in our policies, especially in Bangladesh, we need to think about data warehousing a bit more, put a little bit of importance on it. Thank you. Thank you. Thank you for your comment and suggestion. Let's get into the last part of SDG, what our government is doing. Sorry. So the government is governed by this Vision 2041 now. You probably know it. And to make this country, or we should say transform, because this is too short time, transform this country, upper middle income country. We are now middle income country, but lower middle income country, and it is not yet recognized. But it is definitely, we have absorbed the shock of pandemic. We have absorbed the shock of Ukraine war also. So we have very less economic vulnerability. Probably our ambition is too high ambition. So let's see, any miracle may happen. And we have targeted to become the high income country by 2041. That is our dream. Per capita income 31-এ হবে হচ্ছে 5,600, এখন কত আছে? Anyone? আমাদের 2800 থেকে 900 মধ্যে। সরি 2800 থেকে 900। 2800 থেকে 2900, এখনো 3000 ক্রস করে নাই। But হ্যাঁ, but we are thinking that we'll be able to reach up to the level of 5,600 by only 7 years. And by 2041, it has to be 12,500 if we want to reach at the status of high income country. But this is the ambition of government has taken. আমরা দোয়া করি, প্রার্থনা করি, কাজ করতে চাই যাতে এটা সফল হয়। GDP growth এর ক্ষেত্রে always we are one of the champion. We are within the 15. So 2020 it was 8. It is possible to reach at the 10, but অনেকগুলা পজিটিভ কন্ডিশন একসাথে কাজ করতে হবে। যদি 10-এ পৌঁছানো যায় তাহলে হিসাব মতো আসলে ইটস ক্যান বি পসিবল। টু অ্যাম্বিশাস বাট ইটস পসিবল। পভার্টি কমে আসবে, নট সো এই পার্সপেক্টিভ প্ল্যান অফ বাংলাদেশ 2021 to 2041, এটাই হচ্ছে গভর্নমেন্টের ভিশন। সেখানে এসডিজিটাকে ফুল কনসিডারেশনে আনা হয়েছে এবং এই এসডিজির ইমপ্লিমেন্টেশনের জন্য গভর্নমেন্ট সবকিছু অ্যালাইন করেছে। বাংলাদেশ ওয়াজ সো লাকি যে আমাদের যে অর্থনৈতিক পরিকল্পনা, যেটাকে আমরা বলি 5 year প্ল্যান, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ইট হ্যাজ ম্যাচ উইথ দ্য এসডিজি টাইম লাইন 7, 8 এবং 9। এখন 8-তে আসি আমরা, 25 সালে 8 হবে। সো 16 থেকে 20 সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল, 20 থেকে 25 অষ্টম, আর 26 থেকে 30 নবম। সো 3টা অর্থনৈতিক পরিকল্পনার মধ্যে আমরা এসডিজির যে টার্গেট সেগুলাকে খুব নাইসলি
আমরা ফিট ইন করতে পেরেছি। অন্য অনেক কান্ট্রির জন্য এখানে কিছু ভগ্নাংশ তৈরি হয়েছে, আমাদের ক্ষেত্রে সেটা তৈরি হয় নাই। সো দিস ইজ ওয়ান অফ ব্লেসিং টু আস। 7th হয়ে এখন 8th আমরা পৌঁছেছি। এই পরিকল্পনা করার ক্ষেত্রে সরকারের পরিকল্পনার যে চ্যাপ্টার গুলো আছে, সেই চ্যাপ্টার গুলার সাথেও এসডিজি কে গভর্নমেন্ট অ্যালাইন করে নিয়েছে। সো ইফ ইউ গো থ্রু দ্য চ্যাপ্টার 1, 2, 3, 4, সেখানে কিভাবে এসডিজি অ্যালাইন হয়েছে দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, এবং এখানে একটা লিস্ট আছে, দিস লিস্ট ক্যান শো আস। গভর্নমেন্ট একটা কোঅর্ডিনেশনে আসছে, এবং কোঅর্ডিনেশনের ক্ষেত্রে একটা ইমপ্লিমেন্টেশন এন্ড রিভিউ কমিটি তৈরি করেছে 20 জন ইন্টার মিনিস্ট্রিয়াল মেম্বারদেরকে নিয়ে, অলমোস্ট অল আর সেক্রেটারিজ। এবং অন্যান্য কান্ট্রির অনেক আগে বাংলাদেশ সরকার যেটা করতে পেরেছে, যে একটা প্রিন্সিপাল কোঅর্ডিনেটর অফিস সেট আপ করতে পেরেছে খোদ প্রধানমন্ত্রী দপ্তরের ভিতরে। সো ফার্স্ট প্রিন্সিপাল কোঅর্ডিনেটর ওয়াজ আবুল কালাম আজাদ স্যার, উনি এবার এমপি হয়ে আসছেন। সেকেন্ড জোয়েনা ম্যাডাম প্রবাবলি, and third one is now in the chair. So we are lucky first two has visited BIM for various purpose. So এই প্রিন্সিপাল কোঅর্ডিনেটর অফিস যত বেশি ভাইব্রেন্ট থাকবে, এসডিজি এবং সাস্টেনেবিলিটির ওয়ার্ক তত বেশি সহজে ইমপ্লিমেন্ট করা সম্ভব হবে। GED, General Economic Division in the Planning Ministry, that they actually become the secretariat for all this. ASDG বিষয়ক সমস্ত কিছুর সেক্রেটারিয়েট হিসাবে তাদেরকে ডেজিগনেটেড করা হয়েছে। একটু আগে ডেটা নিয়ে কথা হচ্ছিল, ন্যাশনাল ডেটা কোঅর্ডিনেশন কমিটি আছে আন্ডার দ্য সেক্রেটারি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইনফরমেটিক ডিভিশন, যেটার আন্ডারে বিবিএস কাজ করে। সো আওয়ার ডিরেক্টর জেনারেল Mohammad Motiar Rahman, he was the DG of BBS just before coming into BIM. So এটা একটু দেখা যেতে পারে, এবং তাদেরকেও হয়তো সাজেস্ট করা যেতে পারে যে what they can do for better in data management. গোল ওয়াইজ কোঅর্ডিনেটিং মিনিস্ট্রি অ্যাসাইন করা হয়েছে, যে কোন গোলকে কোন মিনিস্ট্রি কোঅর্ডিনেট করবে। সো আমি আগেই বলেছি যে উই বিলংস টু মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রি, অ্যান্ড মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রি ইজ দ্য কোঅর্ডিনেটিং মিনিস্ট্রি ফর গোল 9। ঠিক একইভাবে আপনারা জিরো হাঙ্গারের কথা বলেছেন, গোল 2, দ্যাটার কোঅর্ডিনেটিং মিনিস্ট্রি হচ্ছে মিনিস্ট্রি অফ এগ্রিকালচার। একইভাবে গোল 4, মিনিস্ট্রি অফ এডুকেশন। Clean water and sanitation, goal 6, LGD, local government division. So this is how these are distributed. And cabinet division is assigned for goal 16. ERD and foreign affairs is assigned coordinator as 17, that is partnership for the goal. So এই যে একটা কোঅর্ডিনেটিং এর একটা ফ্রেমওয়ার্ক তৈরি করা হয়েছে, দিস ইজ অলসো ওয়ান্ডারফুল। গভর্নমেন্ট এই হোল সোসাইটি অ্যাপ্রোচ নিয়ে কাজ করার জন্য অন্তত পক্ষে পলিসিগত দিক থেকে ডিসাইড করেছে, এবং এইভাবেই সব ডকুমেন্ট তৈরি হয়েছে। এনজিও ইজ দেয়ার, সিভিল সোসাইটি অর্গানাইজেশনস ইজ দেয়ার, ডেভেলপমেন্ট পার্টনার ইজ দেয়ার, উইমেন নেটওয়ার্ক ইজ designated noticed here, media, business, and professional groups. So we like that you should form a sustainability professional group so that you can include in this area. And this is the whole society approach. SDG ম্যাপিং বিষয়ে বলছিলাম, যে কোন মিনিস্ট্রি কোন কাজ করবে, কোন মিনিস্ট্রির কোন অর্গান কি কাজ করবে, বিআইএম কি কাজ করবে, এগুলাও অ্যাসাইন করা হয়েছে 7 5-year প্ল্যানের জন্য। বাট 8 5-year প্ল্যানে আর আপডেট করা হয় নাই, আগেরটাকেই কন্টিনিউ করা হচ্ছে। বিভিন্ন গোলের জন্য আপনার 43টা লিড এজেন্সিকে ডিফাইন করা হয়েছে। দেয়ার আর 34 co-lead and 61 associates. দেন ডেটা গ্যাপ অ্যানালাইসিস করা হয়েছে, যে এসডিজির জন্য প্রয়োজনীয় কি কি ডেটা রেডি হ্যান্ড আমাদের কাছে অ্যাভেলেবল আছে। ওই অ্যানালাইসিসের সময় 70 ডেটা ওয়াজ অ্যাভেলেবল, রেডিলি অ্যাভেলেবল,
1/8 data was partially available and 63 data was not available, but এটা এখন কমে আসছে। আমাদের ডেটা জেনারেশনের জন্য অনেকগুলো ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে বিবিএস এবং রিলেটেড অর্গানাইজেশনের মাধ্যমে। ট্রেনিং হ্যান্ডবুক 7 5 ইয়ারের জন্য করা হয়েছিল, 8 5 ইয়ারের জন্য করা হয়েছে, যে গভর্নমেন্ট অ্যাকশন কিভাবে হবে এসডিজি নিয়ে সেটার জন্য একটা ট্রেনিং হ্যান্ডবুক। এসডিজির বাংলা ভার্সন সেটা হচ্ছে প্রকাশ করা হয়েছে, এটা ইন্টারনেটে সফট কপি আছে অ্যাভেলেবল, ইউ ক্যান ফাইন্ড ইট। I got a hard copy also. ন্যাশনাল অ্যাকশন প্ল্যান মিনিস্ট্রিগুলা কিভাবে ইমপ্লিমেন্ট করবে এবং এটা একটা ছক আকারে যে এসডিজির কোন টার্গেটে গ্লোবাল ইন্ডিকেটরের বেসিসে কোন মিনিস্ট্রি কাজ করবে, লিড কোলিড কে হবে, অ্যাসোসিয়েট কে হবে, 5 ইয়ার প্ল্যানে তার টার্গেট কি ছিল, কোন কোন প্রজেক্ট কত টাকা খরচ হবে, সেই প্রজেক্টের মাধ্যমে কিভাবে অ্যাচিভ হবে, এটার জন্য আসলে কি কি অ্যাকশন নেওয়া হবে, কি কি পলিসি সাপোর্ট লাগবে, এরকম একটা ছক ধরে কোন মিনিস্ট্রি কিভাবে এসডিজি ইমপ্লিমেন্টেশনের জন্য কাজ করবে সেটা ডিফাইন করা হয়েছিল। এবং সরকারের একটা গভর্নেন্স টুলস হচ্ছে এপিএ, অ্যানুয়াল পারফরমেন্স এগ্রিমেন্ট। আগে এটা ছিল না, দিস লাস্ট ফিউ ইয়ার্স এখন প্রত্যেকটা অর্গানাইজেশনকে ডিক্লেয়ার করতে হয় যাচ্ছে আগের এর পরবর্তী 1 বছরে কি করবে এবং সেই বিষয়ে তার কনসার্ন অথরিটির সাথে, যেমন বিআইএম শিল্প মন্ত্রণালয়ের সাথে, শিল্প মন্ত্রণালয়ের ক্যাবিনেট ডিভিশনের সাথে, ক্যাবিনেট ডিভিশন আবার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে, এরকম ভাবে এই বিষয়ে এমওইউ সাইন করে এবং প্রতি বছর এটার প্রতি কোয়ার্টারে এবং প্রতি বছর এটার মনিটরিং হয়। এখন অ্যাচিভ হওয়া না হওয়া এতে আসলে কোনো রেওয়ার্ড আসছে কিনা, কোনো পানিশমেন্ট হচ্ছে কিনা, দ্যাট ইজ এ কোয়েশ্চেন। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আসলে সফট টার্গেটিং হচ্ছে কিনা, টার্গেটটা প্রপারলি হচ্ছে কিনা, সেই সব নিয়ে কথা হতে পারে, বাট ইট ইজ ইমপ্লিমেন্টেড এবং এই অ্যানুয়াল পারফরমেন্স এগ্রিমেন্টের মধ্যে এসডিজি টার্গেটকে ইন্টিগ্রেট করা হয়েছে। একটা মনিটরিং ইভালুয়েশন ফ্রেমওয়ার্ক তৈরি করা হয়েছে বাংলাদেশ পার্সপেক্টিভ থেকে, যে আসলে ওই আগে যে ডকুমেন্টগুলো আমরা বললাম সেটার বেসিসে কতটুকু অগ্রগতি আছে। এটাকে টোটাল এই ট্রেকিংটাকে ফ্যাসিলিটেট করার জন্য এসডিজি ট্রেকার তৈরি করা হয়েছে। এটা এটুআই, তখন এটুআই ছিল হচ্ছে অ্যাক্সেস টু ইনফরমেশন, এখন এটুআই প্রাইম মিনিস্টার দপ্তরের অধীনে নাই, সেটা হচ্ছে প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে চলে গেছে, বাট দে হ্যাভ প্রিপেয়ার্ড দ্যাট এবং তারা দাবি করেছে যে এই ট্রেকারটা অন্যান্য অনেক দেশ ব্যবহার করছে। So with this tracker there is a data repository, এটা দিয়ে ডেটা ভিজুয়ালাইজ করা যায়, রিপোর্টিং হয়, পলিসি ডিসিশনে হেল্প হয়, ইভালুয়েশন হয়, প্রোগ্রেস ট্র্যাকিং করা যায়। সো এই www.sdg.gov.bd এটাতে ঢুকে আপনি হচ্ছে ট্রেকারটা নিজে থেকে একটু দেখতে পারেন। সবচেয়ে ইন্টারেস্টিং যে কাজটা আমার কাছে মনে হয়েছে, যেটা সাধারণত করা হয় না, বাট ইট ইজ ডান, many other countries has followed Bangladesh about the SDG financing strategy. যে এসডিজি ইমপ্লিমেন্ট করতে তো আসলে অনেক টাকা লাগবে, এত টাকা কোথা থেকে আসবে? সো গভর্নমেন্ট হ্যাজ মেক এ ফাইন্যান্সিয়াল প্ল্যান, সেখানে দেখা যাচ্ছে 2030 পর্যন্ত আমাদের অ্যানুয়াল এভারেজ কস্ট হবে 66.32 বিলিয়ন। তাহলে প্রতি বছর 66 বিলিয়ন লাগবে আমাদের টোটাল ফাইন্যান্সিং। সেই ক্ষেত্রে গভর্নমেন্ট 33%, প্রাইভেট সেক্টর থেকে 42%, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ থেকে 5.5 এবং ডেভেলপমেন্ট বা এনজিও সেক্টর থেকে হচ্ছে 4% ইনভেস্ট হবে, এরকম একটা ধারণা করা হয়েছে। সো দিস ইজ দ্য বাংলাদেশ গভর্নমেন্ট ভলেন্টারি ন্যাশনাল রিভিউ করেছে 2017 সালে, 7টা গোল রিভিউ করেছে এবং সেই রিপোর্টটাকে ডিসেমিনেট করেছে। বিভিন্ন হাই লেভেল কোঅর্ডিনেশন মেকানিজম কাজ করেছে, একটা সিনথেসিস রিপোর্ট করা হয়েছে 2018 সালে, ফার্স্ট ন্যাশনাল কনফারেন্স করে, সবগুলা মিনিস্ট্রিতে কনফারেন্স হয়েছে, তারপর সেটা সেন্ট্রালি হয়েছে। আমি ব্যক্তিগতভাবে শিল্প মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় 2টা মিটিং দেখার সুযোগ পেয়েছি।
আরেকটা খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এসডিজি লোকালাইজেশন প্ল্যান, যেটা 39+1। এই বিষয়ে ট্রেনিং প্রদান করার জন্য এসডিজি ন্যাশনাল ট্রেনার যারা, আই এম অলসো ওয়ান অফ দ্য মেম্বার, আমাদেরকে 3টা করে উপজেলায় পাঠানো হয়েছিল, উই ট্রেন দ্যাম। এটার আইডিয়া হচ্ছে যে প্রায়োরিটি ইন্ডিকেটর, এই 169টা সবগুলা বাংলাদেশের জন্য প্রায়র না, কারণ হচ্ছে কার্বন ইমিশন রিলেটেড যেটা আছে সেটা তো আর বাংলাদেশ অত পরিমাণ কার্বন ইমিট করে না যে তাকে কার্বন ইমিশন কমিয়ে আনতে হবে। সো সেটা নিয়ে এখন আমাদের মাথা না ঘামালেও চলবে। সরকার যেটা করেছে যে কোন 39টা বাংলাদেশের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হাই প্রায়োরিটি সেগুলাকে আইডেন্টিফাই করে +1 রেখেছে। +1 হচ্ছে ভেরি মাচ লোকাল। উপজেলা ডিসাইড করবে তার কোন ইন্ডিকেটরে কাজ করা দরকার, জেলা ডিসাইড করবে তার কোন ইন্ডিকেটরে কাজ করা দরকার, বিআইএম হয়তো ডিসাইড করবে তার কোনটাতে কাজ করা দরকার। সো 40 প্রায়র ইন্ডিকেটরস, এর মধ্যে 39 কমন, 1 হচ্ছে সিলেক্টিভ। ইট উইল বি সিলেক্টেড বাই দ্য ডিভিশন, ডিস্ট্রিক্ট, উপজেলা অর এজেন্সি। সো এখানে এই লিস্টটা আমরা আপনাদেরকে এই পাওয়ার পয়েন্টের সাথে সাথে আপনারা পেয়ে যাবেন যে হোয়াট আর দ্য প্রায়োরিটি ইন্ডিকেটর, কোন কোন এরিয়াতে গভর্নমেন্ট আসলে বেশি এমফাসাইজ করছে, অর্থাৎ 169টার মধ্যে কোন 39টাকে সরকার এই মুহূর্তে মানে তার ফ্রেমওয়ার্কের মধ্যে প্রায়োরিটিতে নিয়ে আসছে 2030 সাল পর্যন্ত। সো আই এম নট জাস্ট গোয়িং ইন ডিটেইল, এটা আপনাদেরকে দিলে আপনারা নিজেরাই বুঝে ফেলতে পারবেন। এছাড়া ক্যাবিনেট কমিটি 3টা কমিটি ফর্ম করেছে গভর্নমেন্ট এটা নিয়ে কাজ করার জন্য। একটা হচ্ছে জেলা পর্যায়ে কমিটি আছে, সেখানে মাননীয় সংসদ সদস্যরা হচ্ছেন উপদেষ্টা, সভাপতি হচ্ছেন জেলা প্রশাসক। তার আগে বিভাগীয় সমন্বয় কমিটি আছে, সেখানে ডিভিশনাল কমিশনার্স দে আর দ্য চেয়ারম্যান, এবং উপজেলা পর্যায়ে কমিটি আছে, সেখানেও মাননীয় সংসদ সদস্য আছেন এবং উপদেষ্টা হিসাবে উপজেলা চেয়ারম্যান আছেন। বাট সভাপতি, ওই কমিটির সভাপতি হচ্ছেন ইউএনও। কোন কমিটির গঠন কি হবে এবং তাদের কার্যপরিধি কি হবে এটাও ডিটেল আউট করা হয়েছে। এই 3টা কমিটি কিভাবে কাজ করবে এবং সেগুলাকে দেখার জন্য দেয়ার আর সাম অ্যাপস, মাই কনস্টিটিউয়েন্সি, এটা এটুআই এবং ইউএনডিপি মিলে ডেভেলপ করেছে। সো এটা সম্পর্কে আমার খুব ডিটেইল আইডিয়া নাই, আপনারা এটা একটু চেক করে দেখতে পারেন। হোয়াট আই হ্যাভ লার্ন, যে এই বিষয়ে যে কেউ যে কোনো বিষয়ে তার এসডিজি রিলেটেড অভিযোগ, অপিনিয়ন, কমপ্লেন, সাজেশন এগুলা জানাতে পারে, ইন্টারেক্ট করতে পারে সরাসরি এমপি স্যারদের সাথে। গভর্নমেন্ট যে অ্যাকশন প্ল্যানগুলা করেছে সেগুলার মাল্টিপল রিপোর্ট প্রডিউস হয়েছে, এবং 2018-20 দুইটা প্রগ্রেস রিপোর্ট, সেই প্রগ্রেস রিপোর্টে আসলে কোন কোন ইস্যু খুব ইম্পর্টেন্টলি আসছে। আরো কিছু অ্যাক্টিভিটি যেমন তারুণ্যের শক্তি বা ইয়ুথ 2030, সেটা এসডিজির সাথে তাবাসসুম, অ্যালাইন করে এটা নেওয়া হয়েছে। একটা কোলাবোরেটিভ কোথায় আছো? ফ্রেমওয়ার্ক তৈরি করা হয়েছে। আচ্ছা, তোমরা ওখানে থাকো, আমার ক্লাসটা শেষ হতে আর কয়েক মিনিট লাগবে। ইউএন এজেন্সি এবং ওকে। অন্যরা কিভাবে একসাথে কাজ করবে, এবং ভলেন্টারি ন্যাশনাল রিভিউ প্রসেস, সেখানে আসলে বাংলাদেশ অ্যাক্টিভলি অন্যদের চেয়ে একটু বেশি বেশি তার রিভিউগুলাকে পাঠানোর চেষ্টা করছে, এবং এই ভলেন্টারি রিভিউ প্রসেসে বিভিন্ন গোলকে নিয়ে 17টা গোলকে নিয়ে আলাদা আলাদা সরকারি পর্যায়ে যেই সভা হয়েছে সেটার কিছু ইমেজ আমরা দেখতে পাচ্ছি। কোভিড রেসপন্স করতে গিয়ে কিভাবে এসডিজির সাথে অ্যালাইন হয়েছে সেটা নিয়েও দেয়ার আর সাম ডিসকাশন। এরপরে আর ডিসকাশনে যাচ্ছি না, দিস ইজ অ্যাবাউট যে প্রত্যেকটা গোল ধরে ধরে এখানে আমাদের দেশের যে অগ্রগতি এবং তারপরে আমাদেরকে কি করতে হবে, হোয়াট টু ডু নেক্সট ফ্রম দ্য গভর্নমেন্টাল লেভেল, সেটার একটা ডেসক্রিপশন এখানের মধ্যে আছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী তিনি বেশ কিছু প্রকল্প নিয়েছেন এখানে,
10টা প্রকল্পের কথা বলা হয়, আমার বাড়ি আমার খাবার, আশ্রয়ায়ন, ডিজিটাল বাংলাদেশ, এডুকেশন অ্যাসিস্ট্যান্স, উইমেন এম্পাওয়ারমেন্ট, ইলেকট্রিসিটি টু এভরি হাউস, কমিউনিটি ক্লিনিক অ্যান্ড মেন্টাল হেলথ, সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম, ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল প্রোটেকশন। সো তার নেওয়া এই প্রকল্প সমস্ত মন্ত্রণালয় নেয়, কিন্তু তার ইনিশিয়েটিভ বা আগ্রহ বা অত্যন্ত গুরুত্ব দেওয়া প্রকল্পগুলা সেগুলো আসলে এসডিজির সাথে কিভাবে অ্যালাইন, দিস ইজ টু বি নোন। এবং ফাইনালি আওয়ার ড্রিম ট্রেজেক্টরি বা স্বপ্নের সমান কিভাবে বাংলাদেশ 21, 30, 41, 71 হয়ে পরবর্তী শতাব্দীতে একটি সেফ ডেল্টা সেখানে পৌঁছাবে, সেটার জন্য গভর্নমেন্টের ডিজিটাল বাংলাদেশ থেকে ইনোভেটিভ বাংলাদেশ, তার মাঝখানে স্মার্ট বাংলাদেশ, দিস আর দ্য government intention plan targets, and all these things government try to align with the SDG. either SDG এর ফ্রেমওয়ার্কটাকে কনসিডারেশনে নিয়ে তৈরি করেছে, অথবা আইডিয়াটাকে এসডিজির সাথে আবার রিঅ্যাডজাস্টেড করার চেষ্টা করেছে। সো দিস ইজ অল অ্যাবাউট টুডেজ সেশন। আই থিঙ্ক এত দ্রুত এত অল্প সময়ে এসডিজি এবং বাংলাদেশ সম্পর্কে যে সেশন, ইট উড বি ভেরি রেয়ার। মনির স্যার এই সেশনটা মোটামুটি টেক 1.5 ডে, মানে 1.5 থেকে 2 দিন সময় নেন। আমি আপনাদের কাছ থেকে মোরলেস 2 ঘন্টা সময় নিলাম। সো এতে হয়তো বা মানে আপনাদের সমস্ত জিজ্ঞাসা অথবা জ্ঞান তৃষ্ণা পূরণ করা সম্ভব হয় নাই, বাট আই উইল ডেফিনেটলি সেন্ড দিস ডকুমেন্ট টু ইউ, সো ইউ ক্যান গো থ্রু। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমি চেষ্টা করব আমার জানা থেকে অথবা জোগাড় করে সেই প্রশ্নের উত্তর দিতে। ফিল ফ্রি টু আস্ক ইউর কোয়েশ্চন থ্রু হোয়াটসঅ্যাপ অর ইমেল। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, আমি এই সেশনটার সমাপ্তি ঘোষণা করছি না, বাট হু ওয়ান্ট টু লিভ ইউ ক্যান লিভ। অলরেডি 9টা, 9:30 বেজে গেছে। ইউ মে হ্যাভ আদার ওয়ার্ক, বাট আই এম হিয়ার ফর অ্যানাদার এজ মাচ এজ টাইম রিকোয়ার্ড। আপনাদের যে কোনো প্রশ্ন অথবা আলোচনা আপনারা করতে পারেন। সো দিস পার্ট ইজ অপশনাল। হু ওয়ান্ট টু বি হিয়ার, প্লিজ বি হিয়ার. হু ওয়ান্ট টু লিভ, প্লিজ লিভ.